আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সামনে চলে আসছে তোমাদের রায়হান ভাই। আরও ফাটাফাটি একটা ক্লাস হবে, ঠিক আছে? আমরা সবাই একটু চলে আসি, জয়েন করে নেই এবং খাতা কলমটা সামনে রাখি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, 3-4 নম্বরের ক্লাস আজকে। ওকে ভাই, একটু আমরা সবাই চলে আসি, এসে একটু ভাইকে বলি যে এভরিথিং ইজ ফাইন কি না, একটু জানাই দিবা যে সব কিছু ঠিকঠাক চলছে কি না। ওকে ভাই, তাহলে আমরা একেবারে ক্লাসে ঢুকে যাব। খুব বেশি ডিউরেশনের ক্লাস না, বাট মানে হাইলি ইম্পর্টেন্ট ক্লাস। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছো তোমরা বলো তো একটু, কেমন আছো তোমরা একটু বলো তো। very highly important class, very highly important class. So ওয়ালাইকুম সালাম পোলাপান, কি অবস্থা বলতো তোদের? শ্রীপর্ণা সাহা, লনলি ইমরান, তানভীর ভুইয়া, অল ক্লিয়ার। ওকে, আর সাউন্ড ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দিব। সো আমরা কিন্তু একে একে একটু কথা বলি, আমরা কিন্তু একে একে অনেক লম্বা সময় পাড়ি দিয়ে দিয়েছি। অলরেডি আমাদের 9টা লেকচার হওয়ার কথা ছিল, হয়তো বা রায়হান ভাই হাইয়েস্ট তোমাদেরকে 10টা লেকচার নিবে, কারণ একটা মানে একটা তোমাদের ওভারঅল আমি আলোচনা প্রিভিউ নিব, এরপরে তোমাদের সলভ ক্লাস আমরা নিব। সিয়াম কাজী, মাসুম খান সাহেব, এই মাসুম খান, আমি আপনাকে ভুলবো না, আমি আপনাকে চিনি। ওকে, ঠিক আছে, আপনি এখনও আছেন না? আজকে খুশি কেন রে ভাই? আজকে তো খুশি না থাকার কথা, এখন তোমাদেরকে পড়াইতে পড়াইতে ভাইয়ের চোখে একটু সমস্যা হয়ে গেছে। সো খুশি না, ভালো থাকা চাই নাকি? বাইচে আছি, এখনও আল্লাহ সুস্থ রাখছে, এর থেকে খুশির কোনো খবর পৃথিবীতে আসলে নাই। আমার কাছে এটাই সব থেকে বেশি খুশি। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা খুশি থাকবো, আমরা আমাদের যাদের এখনও আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে আছেন, তো আমার থেকে খুশি, আমার থেকে সুখী মানুষ পৃথিবীতে আর কে হইতে পারে? ঠিক আছে না? আমরা সকলেই ভালো আছি, সবাই একটু আলহামদুলিল্লাহ লিখে দেই। আমরা যারা আমাদের ধর্মের আমরা একটু আলহামদুলিল্লাহ বলি, আর যারা অন্য ধর্মের তারা একটু শুকরিয়া আদায় করি, থ্যাঙ্কস গড বলি। কারণ হচ্ছে আমাদেরকে সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, উনি খুবই ভালো রাখছে, বাঁচায় রাখছে। এর থেকে আর স্পেশালিটি পৃথিবীতে কি হইতে পারে? আমরা একটু মন থেকে শুকরিয়া আদায় করে নিব। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে, স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, আমরা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে একদম আমাদের 7ম ক্লাসে এসে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আমাদের মোটামুটি কি 7th ক্লাসে এসে উপস্থিত হয়ে গিয়েছি। আর আমরা সলভ ক্লাস নিব তোমাদের 1-2টা, আর লেকচার আমাদের একটা তোমাদের ফার্স্ট পেপারের উপর নিব, ফার্স্ট পেপারে জয় বাংলা করে দিব। আরেকটা হচ্ছে ফাইনালি আমাদের ক্লাস বাকি আছে, ন্যারেশনের ক্লাস, আর টুকটাক কিছু জিনিস এটার মধ্যে বাকি আছে। ওকে, আর এর বাইরে হচ্ছে তোমাদের জন্য সলভ ক্লাস 1-2টা নেওয়ার চেষ্টা করব আমরা। ওকে, ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা পড়াশোনা শুরু করব এখন। বিষয় হচ্ছে, তোমরা দেখো অনেকেরই ইংরেজি নিয়ে একটা বিশাল ফোবিয়া ছিল না? আমার নিজেরই তো, আমার ব্যাকগ্রাউন্ড তোমরা জানলে ভয় পাওয়া যাবা, লিটারেলি ভয় পাওয়া যাবা। এটা এখন আর বলতেছি না, আমার মান সম্মানের বিষয় আছে, তো জায়গা মতো যদি কোনোদিন দেখা হয় বলে দিব যে আসলে আমার অবস্থা কি ছিল। এখনও যে খুব ভালো তা না, তোমাদের সাথে থাইকা আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি, ভালো স্টুডেন্ট হয়ে গেছি, কিন্তু এক সময় তো ডেঞ্জারাস অবস্থা ছিল আমার। যাই হোক, হিস্ট্রি তোমাদেরকে ইনশাল্লাহ যদি কোনোদিন দেখা হয়, তোমাদের ক্যাম্পাসে ইনভাইট করো ভাইকে, অবশ্যই আমরা বসে বসে চা খাইতে খাইতে হিস্ট্রি বলবো, তোমার হিস্ট্রি শুনবো, আমার হিস্ট্রি ডেফিনেটলি তোমার জানার রাইটস আছে। তো তোমরা যারা আমার 7টা ক্লাস করেছো বা 6টা ক্লাস করেছো, তোমরা একটু বলবা এখন, বা নিজে নিজে একটু ভাবো, তুমি দেখো যে তোমার কাছে ইংরেজিটা যেমন লাগতো, তুমি যদি পারফেক্টলি রায়হান ভাইয়ের কথাগুলা নোট করে থাকো, মাঝে মধ্যে যদি রিভিশন দিয়ে থাকো, তোমার কাছে ইংরেজিটা একটু ইজি হয়েছে কিনা। ভাই ইংলিশ আমরা বলি প্যাসিফিক ওশেন, যে প্রশান্ত মহাসাগরের মতো একটা বিশাল জিনিস। সো এটাকে তুমি যে একদম মানে 100% আয়ত্তে নিয়ে নিবা
বিষয়টা এরকম না, ইংরেজি ভেরি ডেঞ্জারাস বিষয়। হ্যাঁ, তো আমি রায়হান ভাই সর্বোচ্চ হচ্ছে তোমাকে 4% আমি হয়তো ইংলিশ জানি, তোমাদেরকে হয়তো আমি 2% বা 3% পড়াইতে পেরেছি। যদি তোমরা পড়ো, আমার বিশ্বাস তোমার কনফিডেন্স গ্রো করছে। তোমরা যারা মেরিনে পরীক্ষা দিবা, তোমরা তো ভাইয়ের ক্লাসগুলো পড়লে আশা করি 50 মার্কস পাবা। যারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবা, যারা অলরেডি দিয়ে আসছো, যারা আমার স্টুডেন্ট, যারা তোমরা সাস্টে পরীক্ষা দিছো, হাজি দানেশে পরীক্ষা দিছো, জিএসটিতে পরীক্ষা দিছো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো, অলসো হচ্ছে তোমরা যারা এখন 7 কলেজে 22 তারিখে পরীক্ষা দিবা, তোমরা অলরেডি জানো যে রায়হান ভাইয়ের কথাগুলো পরীক্ষায় কিভাবে আসে আর না আসে। সো তোমাদের এখন কোনটা করা লাগবে? তোমাদেরকে আমি পুরোপুরি শিখাইতে পারি না, যতটুকু শিখাইতে পারছি আলহামদুলিল্লাহ। ভয়টা একটু দূর হয়েছে কিনা একটু বলো তো, তোমরা একটু ভয়টা একটু দূর হয়েছে কিনা তোমাদের ইংরেজির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিয়াম সাহেব তোমাদের 2টা ক্লাস হয়েছে, কিন্তু তোমাদের সবগুলা ক্লাস, ওইটা তোমার শিহাবের সাথে কথা বললো, তোমরা যদি সবগুলা ক্লাস করে ফেলতে পারো তোমার কাছে ইজি মনে হবে ভাই। এটলিস্ট গ্রামারের যত নাম্বার আছে, আর তোমরা যেহেতু যারা সায়েন্সের বাচ্চারা আছো, তোমাদের ফার্স্ট পেপার নিয়ে কোনো চিন্তাই নাই। ফার্স্ট পেপার থেকে একটা প্রশ্ন হায়েস্ট আসবে না, আসবে না। কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট তোমরা আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে স্পেসিফিকলি ঢাকা ইউনিভার্সিটিতে এবং গুচ্ছে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হবে। সো ওইটার জন্য তোমাদের জন্য ফার্স্ট পেপার ক্লাস আমি নিয়ে থাকি। কিন্তু তোমরা যারা সায়েন্সের স্টুডেন্টস আছো, তোমরা যে কোনো বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে তুমি পরীক্ষা দাও, তোমার ক্ষেত্রে যে ফার্স্ট পেপারটা খুব বেশি ইফেক্টিভ না, খুব বেশি ইফেক্টিভ না। ওকে, আমরা অনেকক্ষণ কথা বললাম, অ্যারাউন্ড আমরা 7 মিনিটস সময় স্পেন্ড করলাম। আমরা আজকে পড়বো কি? আমরা আজকে পড়বো, তোমরা ক্যাপশনে দেখতে পাচ্ছ, ভেরি ভেরি নাইস, স্মার্ট, ফ্যান্টাস্টিক। নাইস, স্মার্ট, ফ্যান্টাস্টিক, 3টা টপিক পড়বো। নাম্বার 1 হচ্ছে আমরা একটু সাবজাংটিভ নিয়ে কথা বলবো। কি নিয়ে রে? সাবজাংটিভ নিয়ে কথা বলবো। তোমরা যারা পুরনো স্টুডেন্ট, তোমরা সাবজাংটিভের গোষ্ঠী অলরেডি জানো, একটু সবাই লিখবা সাবজাংটিভ। আর তোমাদেরকে আমি ভয়েজের যে একটা শিট বলছিলাম নোট করে রাখার জন্য, ওইটা রাখবা, ওইটা আমাদের ভয়েজের ক্লাসে লাগবে আর কি। আমরা ভয়েজ নিয়ে আলোচনা করব। যেহেতু এখান থেকে আমরা প্রশ্ন পাওয়া যেতে পারি যে কোনো ভার্সিটিতে, সো এই জিনিসটা আমরা আগে একটু পড়ে ফেলার চেষ্টা করতেছি। ওকে, ভোকাবুলারিটা নিজ দায়িত্বে একটু পড়তে থাকেন। ভোকাবুলারি তো আমি আমার ক্ষেত্রে যদি বলি, অ্যাডমিশন টেস্টে আমার ভোকাবুলারি অনেক স্ট্রং ছিল, হাইলি স্ট্রং ছিল, ঠিক আছে। তো এখন আবার কমে গেছে, কারণ প্র্যাকটিস করি না। সো তোমরা ভোরে উঠে, আগের দিনও বলছিলাম, কে যেন প্রশ্ন করছিলাম আমাকে ইনবক্সে, 2-1 বলছো, আমি বলে দিছি যে ভোরে উঠে ফজরের নামাজ পড়ে ওই সময়টাতে ভোকাবুলারিটা পড়বা। তোমার হাতে যে বইটা আছে ওইটা নিয়ে ভোকাবুলারিটা পড়বা, দেখবা তোমার মাথায় ঢুকে গেছে। এবং ভোকাবুলারি পড়তে হবে ভাই, এটার কোনো বিকল্প নেই। প্র্যাকটিস এন্ড পড়া। আর গ্রামারটা আমি তোমাকে শিখাই দিলাম, এবং তোমার তো সব প্রশ্ন গ্রামার থেকে আসবে। সিনোনিমটা, অ্যান্টোনিমটা, 2টা জিনিসই তো কেরাবেরা। এই 2টা জিনিস তুমি ভুরে একটু পড়ো, প্রেপোজিশনগুলো অল্প একটু পড়ো না ভাই, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এই মেরিনের জন্য ক্লাস মানে কি? এখান থেকে 3টা প্রশ্ন পাবা তুমি মেরিনে, এই ক্লাস থেকে 3টা প্রশ্ন পাবা। মিয়া কি বলতেছো? মেরিনের জন্য ক্লাস, এখান থেকে তোমরা 3টা প্রশ্ন পাবা আজকের ক্লাস থেকে, 4টা পাইতে পারো, অন্যরা 2টা প্রশ্ন পাবে, কিন্তু তোমরা 4টা পাবা যারা মেরিনের আসো এই জায়গা থেকে। কি বলো তোমরা মিয়া? সাবজেক্টিভ, ওকে দেখো, সাবজেক্টিভ তোমরা অনেকেই জানো। ইতিহাস নিয়ে কথা বলবো না আমরা, ঠিক আছে? আমরা এখন আলোচনা যাবো, ইতিহাস নিয়ে কথা বলবো না। তোমাকে আমি জাস্ট বেসিক জিনিসটা দিব, যেভাবে তোমরা গ্রামারটা আসলে পড়বা। প্রথম কথা হচ্ছে সাবজাংটিভ দ্বারা কি বোঝায়? এটা কিন্তু সাবজেক্টিভ না, এটা হচ্ছে সাবজাংটিভ। কোনো একজন পার্সন অন্য একজনকে দিয়ে কোনো কিছু করাতে চায়, তাহলে বিষয়টা কি হলো? সাবজাংটিভ কি করে? ধরো আমরা বাংলা কথা লিখি, একদম বাংলা আলাপ, আমি বাংলা দিয়ে পড়াই। কেউ একজন অন্য আরেকজনকে কিছু করতে বলে বা সাজেস্ট করে, এরকম কিছু একটা। আমরা একটা বেসিক টার্মিনোলজি পাইলাম, সেটা হচ্ছে যে আচ্ছা শাস্ত্রের কোর্স, ওকে, সবগুলো আলোচনা তোমরা শুনতে পারবা, ঠিক আছে। আমি আর একটা কথা বলি যে ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা আমি কি করব? আরেকজনের সামনে প্রকাশ করবো। দিস ইজ কল্ড সাবজেক্টিভ। তোমার এত ইতিহাস জানা দরকার নেই, তুমি জাস্ট জিনিসটা বলবো যে ধরো তোমার কাছে, তুমি ধরো কোনো কারণে মানে অসুস্থ হয়ে গেছে, তুমি একটা মেডিকেলে গেলা, একটা নর্মাল মেডিকেলে গেলা, ওইখান থেকে দেখবো আমাদেরকে রেফার করে না?
রেফার করে, প্রেফার করে, তুমি যেটাই বলো, সাজেস্ট করে, এই যে কথাবার্তাগুলো এরাই মূলত সাবজেক্টিভ। মানে তুমি কাজটা করতে পারো নাই, আরেকজনকে তুমি কি করে দিলা, রেফার করে দিলা। দিস ইজ কল সাবজেক্টিভ। বাংলা আলাপ। আশা করি আমি তোমাকে বুঝাইতে পেরেছি। এখন সাবজেক্টিভ, এই বাক্যটা হচ্ছে সাবজেক্টিভের বুঝবা কেমনে? প্রথম কথা হচ্ছে আমরা এই জিনিস তুমি একটু শিখে ফেলবা। সবাই যাবে পড়ায়, সবাই পড়ায় রূপা দিয়া বা পারো দিয়া, আমি পড়ো রূপক। রূপক ইজ মডার্ন, এই জিনিস তোমাকে শিখাই লাগবে। রূপক ইজ মডার্ন, এই কথা যদি তুমি শিখতে পারো, এদের মাধ্যমে সাবজেক্টিভ কিছু ওয়ার্ড আছে। এই সাবজেক্টিভ কিছু ওয়ার্ড যদি তুমি যাই না যাও, তাহলেই এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলো তুমি যদি যাই না যাও, তাহলেই তুমি এই টপিক শেষ। তোমার কাজই হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কাজ। এটা কার কাজ রে পোলাপান? এটা হচ্ছে তোমার কাজ। কি করবা তুমি? এই ওয়ার্ডগুলো জেনে নিবা। এখানে 18-19টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো তুমি যদি যাই না ফেলো, তাহলেই তোমার মোটামুটি সাবজেক্টিভ শেষ। ওকে, এখন এই ওয়ার্ডগুলো কি আমরা লিখবো। এর আগে তুমি স্ট্রাকচারটা লিখবা। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো, ধরো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এরা থাকবে, মানে এরা এখানে থাকবে, এই এরা যারা আছে, যে কোনো একটা ওয়ার্ড থাকবে, এরপরে এখানে একটা দ্যাট থাকবে, এরপরে এখানে আরেকটা সাবজেক্ট থাকবে, এই সেকেন্ড অংশে একটা সাবজেক্ট থাকবে। তোমাকে বলবে এখানে একটা ভার্ব বসাও। কি বসাও? এখানে একটা ভার্ব বসাও। আর তোমার কনসার্ন হইল পোলাপান, তোমার কনসার্ন হইল এই ভার্বটা কিয়ামত পর্যন্ত, যতদিন সূর্য পশ্চিম দিকে না উঠবে, যতদিন পৃথিবী টিকে থাকবে, অতদিন পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে। আর কোনো কথা নাই। এটাই হচ্ছে বাংলা আলাপ, এটাই হচ্ছে সাবজেক্টিভ। আমি আশা করি বুঝাইতে পারছি। আরেকটাবার একটু মনোযোগ দিয়ে শোনো, জাস্ট আরেকটাবার একটু শোনো। আমি বললাম কি, একটা সাবজেক্ট থাকবে, আর এখানে কি থাকবে? সাবজেক্টিভ ওয়ার্ড থাকবে। ওই যে ওয়ার্ডগুলো আমি তোমাকে লিখে দিব, আর যারা আমার পেড বেসার আছে তোমাদের তো গ্রুপে আমি দিয়ে দিব, চিন্তা করো না। সো সার্বজনীন যেহেতু আমি লিখে দেওয়ার চেষ্টা করবো। সো রূপা ইজ মডার্ন, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলা তুমি জানা থাকা লাগবে, মনে রাখবা। এই ওয়ার্ডগুলোর পরে যদি দ্যাট থাকে, তাহলেই বাংলা কথা এখানে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম। এই ভার্বটা তোমার পরীক্ষায় ড্যাশ দিয়ে দেওয়া থাকবে, এখানে তোমাকে একটা বলবে ভার্ব বসাও, তুমি একটা ভার্ব বসাই দিবা। কি বসাবা? ভার্বের বেস ফর্ম বসাবা, সাবজেক্টিভ শেষ। আর কোনো কিছু নিয়ে, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কোনো কিছু নিয়ে কোনো কথা নেই। তাহলে আমরা পাইলাম কি, একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্টিভ ওয়ার্ড থাকবে, এরপর একটা দ্যাট থাকবে। যদি এই ফর্মুলা কোনোদিন মেনটেন করে, তাহলে এখানে তুমি চোখ বুঝে অ্যান্সার করবো ভার্বের বেস ফর্ম। এখন ভার্বের বেস ফর্মটা তোমার শিখা থাকা লাগবে, জানা থাকা লাগবে, যেটা ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে তোমাদেরকে শিখাই আসছে। ওকে ভাই, আরেকটা স্ট্রাকচার হইতে পারে, এটা যদি আমরা 1 নম্বর স্ট্রাকচার বলি, আরেকটা স্ট্রাকচার হইতে পারে, কিছু অ্যাডজেক্টিভ থাকতে পারে। কি থাকতে পারে রে? কিছু অ্যাডজেক্টিভও থাকতে পারে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে ভয় নাই। এখানে সাবজেক্ট থাকতে, সাবজেক্ট না আমি ইট ইজ দিয়ে লিখি, যেটা মূলত যেটা থাকে আর কি, সাবজেক্ট ভার্ব একই তো কথা, ইট ইজ দিয়ে থাকে অনেক সময়। ইট ইজ প্লাস এখানে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, এরপরে সেম দ্যাট থাকবে। এরপর তোমার কাজ কি? এখানে ভার্বের বেস ফর্ম বসানো। এই বাংলা আলাপ, এই দুইভাবে আমাদের সাধারণত প্রশ্ন থেকে হইতে পারে। তোমরা বাংলা কথাটা বুঝছো কিনা দেখো। যদি সাবজেক্টিভ ওয়ার্ড থাকে, রূপক ইজ মডার্ন, এই ওয়ার্ডগুলো কি এখন আমরা একটু লেখার চেষ্টা করি। সবগুলো লিখে দিতে পারবো না, তোমাদেরকে আমি ছবি দিয়ে দিব, জয়টাই পারি, ঠিক আছে? প্রথমে হচ্ছে রিকোয়েস্ট, আরতে কি রে? রিকোয়েস্ট। ইউতে কি? আর্জ। যারা পেইড বেসার আছো তোমরা এটা পাওয়া যাবে, চিন্তা করো না। পিতে কি? পোস্টপোন। আমার কাছে আছে, সমস্যা নাই, যে কোনো বইও তোমরা পাবা, ঠিক আছে? পিতে পোস্টপোন। এতে হচ্ছে অ্যাডভাইস। কি রে? অ্যাডভাইস। সিতে হচ্ছে কমান্ড। সিতে কি? কমান্ড। একটু লিখে ফেলো তোমরা, কমান্ড। সি ফর কমান্ড, ঠিক আছে? আই ফর ইনসিস্ট। এটা বেসিকটা সুন্দর করে লিখো, লিখে নিচে ওয়ার্ডগুলো লিখে হবে। আই ফর ইনসিস্ট, এস ফর সাজেস্ট। হ্যাঁ, পোস্টপোন, ঠিক আছে, এই তো তোমরা জানো। প্রপোজ। ওকে, পিতে প্রপোজ আছে, অনেকগুলো আছে বললাম। পিতে পোস্টপোন, প্রেফার, আমি একটা করে লিখতেছি, তোমরা পারো, আরো আছে শোনারা, এগুলো নিয়ে প্যারা নাই, ঠিক আছে? এমতে কি রে? এম আছে, এরপর আমাদের অতে আছে অর্ডার, ঠিক আছে? এমতে আছে ম্যান্ডেটরি, ডিতে আছে ডিক্রি,
ডিতে কি রে, ডিক্রি। আমি এই স্লাইড সরাচ্ছি না, তোমরা অন্যভাবে লিখো। ডিতে হচ্ছে ডিক্রি, তারপরে ইতে হচ্ছে কি এসেনশিয়াল, এসেনশিয়েট। এই যে অ্যাডজেক্টিভগুলো এখানে কিন্তু আছে, এসেনশিয়াল, এসেনশিয়েট। এরপরে আর্থে কি রিকোয়েস্ট, তারপরে আর্থে আর কি আছে, রিকমেন্ড। ওইখানে দিলাম রিকোয়েস্ট, এখানে দিব রিকমেন্ড ধরো। এন্ড ফাইনালি আমাদের এনতে আছে কি নেসেসারি। আগে দিছি কি এন না নেসেসারি, ধরো নেসেসারি। এই তো এই ধরনের শব্দগুলো বাংলা কথা তুমি রূপক ইজ মডার্ন মনে রাখবা। আর্থে হচ্ছে রিকোয়েস্ট, ইউতে আর্জ, পিতে পোস্টপোন, প্রেফার, প্রপোজ, এতে হচ্ছে অ্যাডভাইস, সিতে হচ্ছে কমান্ড, আইতে হচ্ছে ইনসিস্ট, এসতে সাজেস্ট, এমতে ম্যান্ডেটরি, অতে অর্ডার, ডিতে ডিক্রি, ইতে এসেনশিয়াল, আর্থে হচ্ছে রিকমেন্ডেড। এই জিনিসগুলো, হ্যাঁ মুভ, ডিমান্ড, অনেক কিছু আছে বাবারা, মুভ, ডিমান্ড সব আছে, এগুলো চিন্তা করো না, তোমরা জানো এগুলো, ঠিক আছে। ডিমান্ড, ঠিক আছে, তোমরা বলছো যদি আমি লিখে দিই ম্যান্ডেটরি, মুভ, যাই হোক। তো জিনিসগুলো বুঝতে পারছো, তাহলে এইটাই গেল আমাদের মূল জিনিস। তাহলে এটাই হচ্ছে তোমাদের মূল জিনিস। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন তোমাদেরকে একটা বাক্য দিই, যেমন বাক্যটা আসছে যে আমি বললাম যে ইট ইজ, না ধরো দ্য ডক্টর suggested that সকিনা এখানে ড্যাশ দিছে টু হসপিটাল। 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবি পোলাপান, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবি। এখানে বুজুং বাজুং করলে নাকশা ফাটায় ফেলবো। 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবি। 1 নম্বরে দিবি to go, 2 নম্বরে হচ্ছে goes, 3 নম্বরে হচ্ছে go, 4 নম্বরে হচ্ছে going। 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার কর দেখি। বাচ্চারা অ্যান্সার করতে দেখি কি অবস্থা, কি অ্যান্সার কি হচ্ছে। দেখ সারা জীবন যা পড়ে আসছো, পৃথিবীর সবথেকে স্ট্রংগেস্ট গ্রামারটা আমরা পড়লাম। পৃথিবীর সবথেকে স্ট্রংগেস্ট গ্রামারটা আজকে আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। এটার নাম হচ্ছে সাবজাংটিভ। পৃথিবীর সবথেকে স্ট্রংগেস্ট গ্রামারটা আজকে আমরা পড়ে ফেললাম। যে বাক্যে সাবজাংটিভ অ্যাপ্লিকেবল হবে, পৃথিবীর কোনো গ্রামার ওই বাক্যে আর কাজ করবে না। সবাই অ্যান্সার করতে দেখি পোলাপান। অ্যান্সার কি হবে? এ বি নাকি সি? দেখো এখন তোমরা যারা ছোটবেলা থেকে পড়ে আসছো যে ভাই কি হবে, এখানে আমি আরো অপশন দিই। ধর আমি আরেকটা অপশন দিলাম, যে ডি তে অপশন দিলাম হচ্ছে হ্যাড গন, আর এফ তে অপশন দিলাম হচ্ছে তোমার হ্যাজ গন। দেখ ধর 7টা অপশন বা 6টা অপশন দেওয়া আছে। এখন আমরা কি করব, সবার আগে যারা এই জিনিস জানতাম না বা জানি না, তারা কি করব, সবার আগে দেখবো এখানে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের একটা বিষয় আসে, যে আমরা জানি দ্যাটের আগে যদি ভি2 থাকে তাহলে দ্যাটের পরে হ্যাড প্লাস ভি3 হয়। এই অনুযায়ী আমরা এটা অ্যান্সার করবো। সবার আগেই মাথায় এটা ঢুকবে। যারা সিকোয়েন্স অফ টেন্স তোমরা পড়ছো, তোমরা জানো যে কোনো বাক্যে যদি দ্যাট থাকে, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট যদি থাকে, এর আগে যদি ভি2 থাকে, তাহলে এর পরের অংশে হ্যাড প্লাস ভি3 হয়। সেই অনুযায়ী অ্যান্সার হওয়ার কথা কোনটা? এটা। 2 নাম্বার চিন্তা হচ্ছে এই এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সখিনা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস হবে, সবার আগে অ্যান্সার নিবা এটা। তার মানে এই দুইটা কিন্তু 100% যুক্তি সহকারে সঠিক, 100% লজিক্যালি
বেস্ট অ্যান্সার হচ্ছে এটাও, বেস্ট অ্যান্সার এইটাও। কিন্তু যখনই দেখবা যে সাবজেক্টিভ চলে আসছে ওয়ার্ডগুলা, রূপক ইজ মডার্নের যে ওয়ার্ডগুলো চলে আসছে, তখন এটা দেখাইলেও তোমার জয় বাংলা, এটা দেখাইলেও তোমার জয় বাংলা, তখন আল্লাহর নাম নিয়ে সবার প্রথমে এই দুটো বাদ, আর হ্যাজ হবে না, এটা বাদ। তাহলে অটোমেটিক্যালি এরা তো হবে না, কারণ এখানে কি হবে রে, সারা জীবন পরে আসছে যে ভাই সকিনা গোজ, পরিমণি গোজ, হি গোজ, হ্যাঁ এই যে পরে আসছে গোজ, আজকে গোজ কই গেল, আজকে অ্যান্সার হচ্ছে গো। কারণ কি, কারণ হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে আশা করি সাবজেক্টিভ আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি। নাউন কি বলছো রে, নিয়ম অনুযায়ী গো হয় বাট গো দিলে সুন্দর, নিয়ম অনুযায়ী গো হয় বাট টুগু দিলে সুন্দর। এই টুগুর খেতাপুরি বললামই তো, পৃথিবীর সব থেকে স্ট্রংগেস্ট গ্রামার। যখন কোনো বাক্যে সাবজেক্টিভ অ্যাপ্লিকেবল হবে, পৃথিবীর কোনো কিছু, পৃথিবীর কোনো নিয়ম এখানে বাদ নাই, এখানে সুন্দর কুসুন্দর লাথি মারো মিয়া। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু প্রশ্নে যাই, দেখি তোমাদের জন্য আমাদের কোনো প্রশ্ন আছে কি না। ওকে ভাই, তোমাদের জন্য আমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, তাহলে এটা অ্যান্সার কি হবে রে? এখন তোরা আমি জিনিস বুঝাইতে পারলে তোর 30 সেকেন্ড লাগবে অ্যান্সার করতে। কি এর 30 সেকেন্ড? 3 সেকেন্ড, অনলি 3 সেকেন্ডস। ও আমার শিটটা ফিল আপ করতে যতটুকু সময় লাগে 3.5 সেকেন্ড হাইয়েস্ট। তাহলে অ্যান্সার কর দেখি, অ্যান্সার কর। ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট। দ্যাট আছে এখানে, সাবজেক্ট যেই থাকুক ভার্বের কি হবে রে, বেস ফর্ম হবে। তাইলে শুড তো বেস ফর্ম না, মাস্ট তো বেস ফর্ম না, লেফট বি টু, অ্যান্সার এ। দেখ কিরকম সহজ, দেখ বলবেন। এরপর দেখ, দ্য অফিস রিকোয়ার্স দ্যাট, রিকোয়ার্স দ্যাট তার মানে সাবজেক্টিভ। এখানে যাই থাকুক আমি সাবজেক্ট দেখবই না, আমি ভার্বের বেস ফর্ম নিব। কমপ্লিটেড বি টু, হ্যাভ কমপ্লিটেড হবে না, শুড কমপ্লিটেড হবে না, অ্যান্সার হচ্ছে না লেফট। কারণ লেফট হবে কেন রে, এটা তো হ্যাভ 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 বেস ভার্ব না, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, এটা যেহেতু প্যাসিভ এই কারণে কমপ্লিটেড হয়েছে আর কি। সো মেইন ভার্ব কোনটা রে, মেইন ভার্ব হচ্ছে হ্যাভ। মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব হচ্ছে হ্যাভ। মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ডক্টর সাজেস্টেড দ্যাট বেস ফর্ম। স্মোকস বেস ফর্ম না, স্মোকস প্রেজেন্ট ফর্ম, স্মোক বেস ফর্ম না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম হচ্ছে ওই সমস্ত ফর্ম যেটা কিয়ামত পর্যন্ত কোনোদিন এস বা ইএস যুক্ত হবে না, সেটাকে আমরা বলি বেস ফর্ম। কেউ কেউ বলে V0, কেউ কেউ বলে আরো কিছু, যার যেমন চাই বলো। টু স্মোকস তো কোনোদিন হয় না, দুইটা ভুল আছে। একটা হচ্ছে ইনফিনিটিভের পরে এস হয় না, সো এটা দুইটা ভুল, এটা যাবে না। স্মোকিং আইএনজি হবে না, অ্যান্সার হচ্ছে স্মোক। দেখ 3 সেকেন্ড অ্যান্সার করতে পারিস কিনা, উইচ ওয়ান ইজ কারেক্ট। এই দেখ, এখন এটা অ্যান্সার কর, বলবান এটা অ্যান্সার কর, এটা অ্যান্সার করবি তাড়াতাড়ি। তাহলে আশা করি আমরা শিখাইতে পারলাম বিষয়টা। এ পোলাপান বলতো অ্যান্সার কি? চলো আমরা একটু দেখি কি অবস্থা, কি বলতেছে। ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কল, হি কল, হি কল, কলস, কলড, হেড কল হবে না। তাহলে অ্যান্সার কি? খুব ইজিলি আমরা পাইরে গেছি। তাহলে এই জিনিস আশা করে বুঝতে পারছি। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এটা এমন কিছু একটা ইম্পেয়ার করা হয়েছে যে, যে ইউ বি। এই দেখ, এখন তোরা সারা জীবন আছে ইউ আর পরে আসছিস, কিন্তু এখানে কি আই হবে? এখানে কি আর হওয়ার সুযোগ আছে? এখানে হবে ইউ বি, কারণ বি হচ্ছে বেস ফর্ম, বি হচ্ছে বেস ফর্ম। এর প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর, এর প্রেজেন্ট কি এম ইজ আর, আর পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার। সো আমরা এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার দিলে হবে না, কারণ এরা প্রেজেন্ট ফর্ম, নট এরা বেস ফর্ম। বেস ফর্মকে বি, তাহলে অ্যান্সার করা লাগবে বি। দেখেছো শোনারা কেমন কেরা বেড়া? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এই জিনিস বুঝাইতে পারলাম। দেখো সাবজেক্টিভ ভুল হবে কিনা জীবনে, যদি শিখাইতে পারি, যদি তোমরা শিখে থাকো, মন থেকে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলে দাও, একটু সবাই একটু লিখে দাও আলহামদুলিল্লাহ ভাই বুঝতে পারছি। আর অন্য ধর্মের যারা, তোমরা থ্যাঙ্কস গড একটু লিখে দাও, সবাই মন থেকে লিখবা, ঠিক আছে? এখন আমরা যাবো কনজাংশন।
ওকে, এরপরে দেখো তো কি আছে আমাদের। দেখো কনজাংশন, কনজাংশন বিষয়টা কি, কনজাংশন বিষয়টা কি, কনজাংশন বিষয়টা কি, কনজাংশন থেকে খুব ইম্পর্টেন্ট, তোমার কাছে মনে হতে পারে যে এটা পড়ার বিষয়, এতে প্রশ্ন আসবে, কনজাংশন থেকে প্রশ্ন আসবে, কনজাংশন অবশ্যই পড়ার বিষয়, কনজাংশন অবশ্যই পড়ার বিষয়, ঠিক আছে। তুমি কি শিখবা দেখো, তোমাকে আমি এতগুলো পড়াবো না। কনজাংশন মানে কানেক্টরস, কি বলো তোমরা, কানেক্টরস বলতে পারো, কেউ কেউ আবার লিঙ্কার্স বলতে পারো, কেউ কেউ আবার ক্লজ মার্কার বলতে পারো। দেখো তার কত নাম, ক্লজ মার্কার, তার অনেক নাম আছে, কানেক্টরস, লিঙ্কার, ক্লজ মার্কার, কাছাকাছি সবাই, যদিও একটু টার্মিনোলজিক্যাল প্রবলেম আছে, বাট সিমিলার কাইন্ড অফ। তোমার এত কিছু জানার দরকার নাই। কনজাংশনের বিষয়গুলোই হচ্ছে কানেক্ট করা। কি করা রে? কানেক্ট করা, কানেক্ট করা। তাড়াতাড়ি একটু লিখো সবাই, কানেক্ট করা। অলরেডি আমাদের 25 মিনিট চলে গেছে, আমরা ভাবছিলাম আজকে ক্লাসটা অনেক ছোট করে নিব। আর ভয়েস তোমরা অলরেডি ছোটবেলা থেকে অনেক পড়ছো, আমরা খুব একটা লেখাবো না। এখানে বেসিকটা তোমাকে দিয়ে দিই। দেখো কানেক্ট করা, কার সাথে কার কানেকশন তৈরি করে। দেখো অনেক সময় ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কানেকশন তৈরি করা, অনেক সময় তোমার ফ্রেজের সাথে ফ্রেজের কানেকশন তৈরি করা, ফ্রেজের সাথে ফ্রেজের কানেকশন তৈরি করা, অনেক সময় তোমার ক্লজের সাথে ক্লজের কানেকশন তৈরি করা, ক্লজের সাথে কার কানেকশন তৈরি করা, ক্লজের কানেকশন তৈরি করা। এটাকে আমরা বলি হচ্ছে আসলে কনজাংশন, ক্লজ। কোনো কোনো সময় আরও অন্যান্য কানেকশনগুলোও তৈরি হইতে পারে। তাহলে এই হচ্ছে কানেক্টরের কাজ। এরা কারা, কনজাংশনগুলো কারা, তোমাদের এই জিনিসটা একটু জানা লাগবে। একটু স্টার্টিংটা লিখে দাও যে কনজাংশন হচ্ছে কানেক্ট করে, কারে কানেক্ট করে, ওয়ার্ডের সাথে ওয়ার্ড, ফ্রেজের সাথে ফ্রেজ, ক্লজের সাথে ক্লজ, কিংবা ভাইস ভার্সা যেটা আছে না, এরা একজনের সাথে আরেকজনকেও সে কানেক্ট করতে পারে। অর্থাৎ ওয়ার্ডের সাথে ক্লজ, ক্লজের সাথে ফ্রেজ, এটাও করতে পারে। এটা নিয়েও কোনো আসলে কিলাকিলি মারামারি নাই। এটা গেল আমাদের প্রথম আলোচনা, এটা নিয়ে প্রথম ফার্স্ট বেসিক। ওকে, তাহলে এখন কনজাংশনগুলো কে কে হয়, কে কে হয় এরা, এটা একটু লিখে নিই আমরা। সাধারণত কনজাংশনকে আমরা 3 ভাগে ভাগ করে দিই নাকি। আমরা যদি বলি 3 টাইপস, কনজাংশনগুলোকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করছি রে? 3 ভাগে আমরা ভাগ করে থাকি। একটাকে আমরা বলতেছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। পড়া শেষ কিন্তু, তুমি জাস্ট চিনলেই হবে। আর তো কোথায় বসবে অর্থ জানা থাকা লাগবে তোমার। কনজাংশনের অর্থগুলো একটু জানা থাকলেই তুমি সেটা পারবা। সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা তোমাদেরকে আরেকদিন পড়াইছিলাম। এরা কি করে? এরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। কি করে রে? কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এরা কারা? এরা হচ্ছে ইফ, আনলেস, দো, অলদো। অর্থগুলো তুমি একটু জানবা। নো সুন, তারপর কি? এজ সুন এজ, সিন্স, এজ, বিকজ, আফটার, বিফোর। রিলেটিভ প্রনাউনগুলো আছে, হোয়াট, উইচ, দ্যাট। কোনো কোনো সময় তারা ওয়েন ওয়ারও হয়ে থাকে, ওয়েন ওয়ার, হু, এরাও হয়ে থাকে। আরও টিং টিং অনেকগুলো আছে। এদের নাম হচ্ছে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এদের নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। 2 নম্বরে লিখো কোঅর্ডিনেটিং কনজাংশন। 2 নম্বরে কি রে? কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং। তোমরা সেটাও জানো। এরা কাজ কি? এরা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। কোন সেন্টেন্স গঠন করে রে? কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। সাধারণত এরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। এরা হচ্ছে বয়ফ্রেন্ডস, তোমাদেরকে আগে শিখাইছিলাম। এরা হচ্ছে কি? বয়ফ্রেন্ডস বা ফ্যান বয়েজ, তুমি যাই বলো, তোমাদেরকে আগেও শিখাইছিলাম। ফ্যান বয়েজ মানে কি? বিতে বাট। আজকে যেহেতু কনজাংশন টপিকই আমরা রাখছি আলাদা, এবং এটা ইম্পর্টেন্ট টপিক। অর, ইয়েট, কোনো কোনো সময় ফর হয়, এন্ড হইতে পারে, সো হইতে পারে, নর হইতে পারে। এদেরকে আমরা বলি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। বয়ফ্রেন্ডস সাথে আরও 4 জন আছে, বা যাদেরকে আমরা কোরিলেটিভ বলতেছি। আর কোরিলেটিভ এখানে লিখে ফেলি, কোরিলেটিভ একটু লিখে ফেলি। 3 নম্বরে কি? কোরিলেটিভ, কোরিলেটিভ। এরা কারা? এরা হচ্ছে আইদার, টিং টিং, অর, নাইদার, টিং টিং, নর,
বোথ টিং অ্যান্ড আর নট অনলি টিং বাটলস। এই দেখো, এই হচ্ছে মোটামুটি আমাদের কনজাংশন নিয়ে আলোচনা। এখন তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এদের অর্থগুলো একটু জানা, যেগুলো ভাই লিখছি এদের অর্থ জানা, জায়গা মতো বসায় দেওয়া, তাহলেই হয়ে যাবে। এর মধ্যে বয়ফ্রেন্ডস নিয়ে আমার কথা আছে, তোমাদের রিলেটিভ প্রোনাউন নিয়ে আমরা পড়াইয়া দিছি আগের ক্লাসগুলোতে। সো এদের অর্থগুলো তুমি একটু শিখে ফেলবা, এটা তোমার কাজ। তোমার কাজ হচ্ছে এদের অর্থটা একটু শিখে ফেলবা, আর বাক্যে কোথায় বসে তোমাদেরকে দেখাইলাম, আমরা এক্সাম্পলও দেখবো। 2-3টা এক্সাম্পল দেখলে আরও বুঝতে পারবো যে আসলে কি অবস্থা আমাদের। চলো আমরা 2-1টা এক্সাম্পল দেখি একটু। আমরা যদি প্রথমেই দেখি, ধরো কি আসছে একটা বাক্য, দেখো তোমাকে প্রথমে বোঝা লাগবে বাক্যটা আই উইল গো, এখানে ড্যাশ আছে, হ্যাঁ আই উইল গো, আই অ্যাম ইনভাইটেড, আই উইল গো, আই অ্যাম ইনভাইটেড, টোটালি কনজাংশন, 2টা ক্লজ আছে। সো কনজাংশন বসবে, তুমি জানো, তুমি বুঝতে পারছো, কিন্তু 2টা ক্লজ আছে যেহেতু কনজাংশন বসবে, এটা তুমি বুঝতে পেরেছ অলরেডি, কিন্তু কোনটা বসবে অর্থ অনুযায়ী একটু তোমার অর্থটা একটু তোমার জানা থাকলে এটা তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। একটু অ্যান্সার কর, সবাই দেখি নিজের যেটা মনে হয়। কত জায়গাতে কিন্তু এই প্রশ্ন আসছে, সো প্রশ্ন তোমার সামনে যে কোনো সময় চলে আসবে, তুমি একটু রেসপন্স করো, ভাইকে জানাও তো দেখি কি অবস্থা, কতদূর যাচ্ছে তোমাদের। তাহলে বিকজ মানে হচ্ছে কারণে, লেস্ট মানে কি, লেস্ট মানে পাছে বা নতুবা, যেটাই তো বলো তুমি, আনলেস যদি না, আদারওয়াইজ অন্যথায়। সো তুমি যদি 4টার অর্থ জানো তাহলেই তুমি অ্যান্সার করে ফেলবা, 4টার অর্থ জানলেই তুমি অ্যান্সার করে ফেলবা। আই উইল নট গো, আমি সেখানে যাব না, আমি সেখানে যাব না। আনলেস যদি না, আই এম ইনভাইটেড, আগে বলছে যে বিকজ, কারণ আই এম ইনভাইটেড, আমি ইনভাইটেড, ওইলো কিছু, হ্যাঁ ওইলো কিছু না। আনলেস যদি না, আই উইল নট গো, আমি সেখানে যাব না, যদি না, যদি না আমাকে ইনভাইট করা হয়, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার হচ্ছে সি। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। তোমরা যারা কারণটা কি, আমি সেখানে যাব না কারণ আমি ইনভাইটেড, হয়েছে কিছু, মিলছে এই পোলাপান, যারা অ্যান্সার করছো এটা কি মিলছে, মিলে নাই। সো বেস্ট অ্যান্সার হচ্ছে আনলেস, তুমি অর্থটা দিয়ে সলভ করবে, আর কিচ্ছু না, ঠিক আছে। আরেকটা তোমাদেরকে চূড়াই বুদ্ধি শিখাই দিই, যারা ধরতে পারছো না তাদেরকে এই জিনিস দেখা, এটা কিন্তু কন্ডিশনালের প্রশ্ন, বুঝছো, এটা কিন্তু কন্ডিশনালের প্রশ্ন। এই দেখো বাটপারি, দেখো তুমি যখন জিনিসটা শিখে ফেলবা, তুমি কতভাবে যে সলভ করতে পারবা রে শোনারা, তুমি এটা ধরতেই পারো না, এতভাবে তুমি সলভ করতে পারবা। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তোমরা অর্থ দিয়ে সলভ করে ফেলছো, কিন্তু ইংলিশটা অনেক মজার, ইন্টারেস্টিং। কারণ কি, কারণ ইংলিশ যে পড়ায় সেও বুঝে না, আর যে পড়ে সেও বুঝে না, এই কারণে ইংলিশটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং। ওকে, তো দেখো আবার আবার তুমি বুঝলে অনেক কিছু অন্যভাবে বুঝতে পারবা। এই যে দেখো আনলেস, আনলেস, আনলেস মানে কি, ইফ নট, তার মানে এখানে বাটপারি একটা বিষয় আছে, উইল, উইল প্লাস V1, উইল প্লাস V1 মানে একটা জায়গাতে তুমি পাবা ইংরেজি গ্রামারে, সেটা হচ্ছে কেবলমাত্র ফার্স্ট কন্ডিশনাল। আর এখানে দেখো কি আছে রে, এই যে এম আছে, তার মানে V1 আছে, আর যদি V1 থাকে তাহলে এখানে উইল প্লাস V1 হয়। এই দেখো বাটপারি, এম আছে, উইল প্লাস V1 আছে। সো এই অনুযায়ী তুমি এখানে আনলেস বেস্ট অ্যান্সার বসাইতে পারো। আনলেস মানে কি, ইফ নট। তো দেখছো, আচ্ছা ওকে ওকে, তাহলে বিষয়টা ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার, এটা আমি বুঝতে পারছি। দেখো, উই ওয়েন্ট আউট দ্য কোল্ড ওয়েদার, উই ওয়েন্ট আউট, উই ওয়েন্ট আউট ড্যাশ দ্য কোল্ড ওয়েদার, এটা হবে ড্যাশ, ড্যাশ হবে, উই ওয়েন্ট আউট ড্যাশ দ্য কোল্ড ওয়েদার, উই ওয়েন্ট আউট ড্যাশ দ্য কোল্ড ওয়েদার, এখানে একটা ড্যাশ আছে, হ্যাঁ এটা দেখো তো কি হচ্ছে, উই ওয়েন্ট আউট, আমরা বের হয়ে গেছিলাম, আমরা কি হয়েছিলাম, বের হয়ে গিয়েছিলাম, দ্য কোল্ড ওয়েদার তার মানে আমরা রুম থেকে বের হয়ে গেছি। এখন একটু অর্থটা দেখে মিলাও, দেখো কেমন সুন্দর করে কমন পড়ে, দেখো জাহাঙ্গীরনগরের প্রশ্ন, দেখছো কয়দিন আগে আসছে। সো ডেসপাইট, ডেসপাইট মানে কি রে, সত্ত্বেও নাকি, ডেসপাইট মানে সত্ত্বেও, অলদো যদিও, বিসাইডস আরও, নান অফ দিস মানে একটাও না। তাইলে দেখো অ্যান্সার কি, দেখো ডেসপাইট, তাহলে বেস্ট অ্যান্সার কোনটা হয়, অলদো, উই ওয়েন্ট আউট, আমরা বের হয়ে গেছিলাম, যদিও আবহাওয়াটা কি ছিল, যদিও আবহাওয়াটা ঠান্ডা ছিল, এটা কিছু মিলছে। এই যে তোমরা অ্যান্সার করতেছো, একটু ভাই কমন বিষয়টা দেখো, একটু চিন্তা কর না, যদিও কি হয়ে গেছিলাম, যদিও আমরা বের হয়ে গেছিলাম, এটা কিছু হইলো, যদিও আমরা বের হয়ে গেছিলাম, এরপরে এটা দ্য কোল্ড ওয়েদার, এটা তো হইলই না ভাই। এখানে দেখ, তোরা যারা অলদো দিচ্ছিস, আমি একটু শোনাই, প্রথম কথা হচ্ছে অর্থ মিলে নাই তোদের, এটা একটা কথা। আর অলদো তোমরা যারা দিচ্ছ, অলদো জিনিসটাকে তুমি চিনো, মনে রাখবা, অলদো হচ্ছে এমন একটা কনজাংশন, এর আগেও একটা ক্লোজ লাগে, মানে এখানে একটা ভি লাগবে, বাংলা কথা ভার্ব লাগবে, এই দিকেও ভার্ব লাগবে। এখন তুমি যেখানে অলদো বসাইতেছো, এখানে ধরো ভার্ব আছে, এখানে ভার্ব কই, কোল্ড ওয়েদার কি ভার্ব, এটা তো নাউন ফ্রেজ,
কোল্ড ওয়েদার তো নাউন ফ্রেজ, ঠান্ডা আবহাওয়া। তো নাউন ফ্রেজের আগে কি দোল দু বসবে, আর কমপ্লেক্স সেন্টেন্স, এটা তো একটা সিম্পল সেন্টেন্স শোনারা, এটা তো সিম্পল সেন্টেন্স। সো সবার আগে দোল দু হচ্ছে না, অর্থ মিলে না, অর্থ মিলে না। এই দেখো সত্ত্বেও, তাইলে আমরা বের হয়ে গেছিলাম কি সত্ত্বেও, ঠান্ডা ওয়েদার থাকা সত্ত্বেও আমরা রুম থেকে বের হয়ে গেছিলাম। সো অ্যান্সার হচ্ছে কি ডেফিনেটলি ডেসপাইট। এখন গেছে নান অফ দেম, পোলাপান রে এখন গেছে ডিতে, বিসাইডস। বিসাইডস শব্দের অর্থ কি? এই শোনারা, বিসাইডস মানে কি? বিসাইডস মানে আরও, বিসাইডস মানে মোর ওভার, বিসাইডস মানে ও, বিসাইডস মানে হচ্ছে মোর ওভার, মোর ওভার বোঝায় বিসাইড দ্বারা। তার মানে আরও, আমরা বের হয়ে গেছিলাম আরও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এটা কিছু হইলো। আমরা বের হয়ে গেছিলাম যদিও ঠান্ডা আবহাওয়া, এটা কিছু হইলো। আমরা বের, দুইটা তো অ্যান্সার হবেই না শোনারা। সত্ত্বেও রে পোলাপান, আমি অর্থ লিখে দিছি সত্ত্বেও। আর মনে রাখবা, যেহেতু বিসাইডস একটা অ্যাডভার্ব বা কনজাংশন, দোল দু একটা অ্যাডভার্ব বা কনজাংশন, অর্থাৎ এদের কাজই হচ্ছে দুইটা ক্লজকে কানেক্ট করবে বেসিকলি। আর যেহেতু নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজকে কানেক্ট করে কে? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কে বসে? আমরা প্রেপোজিশনের ক্লাসে পড়ছিলাম কেমন পর্যন্ত নাউন অথবা প্রনাউন, নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ বসে। তাহলে অ্যান্সার কি? এ নাম্বারটা। আশা করি বুঝাইতে পারছি, না ক্লাসটা আরেকবার দেখো তাইলে হবে। হি ক্যানট ওয়ার্ক আ মাইল। তোমরা এটা পড়তে পড়তে একদম এই বয়সে চলে আসছো, তোমরা এটা পড়তে পড়তে এই বয়সে চলে আসছো। অ্যান্সার কর, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার কর এটা। হি ওয়াজ, এটা কর দেখ, এজ বিলো সুপার হবে নাকি দ্য সেম এজ, ইদার হচ্ছে কিচ্ছু হয় না বাবা। সো দ্যাট এজ হয় না, এজ হয় না। নট অনলি বাট অলসো, নট অনলি আ লিডার বাট অলসো আ ফিলোসোফার, বাট অলসো আ ফিলোসোফার। দে ওয়েন্ট, ওই যে আগেরটাই সেম জিনিস, দে ওয়েন্ট, তারা বের হয়ে গেছিল, ইনস্পাইট আন্ডার। আচ্ছা এই দুইটা কাটে দিলাম। এখন উপরে দুইটার মধ্যে অ্যান্সার কোনটা বলতো দেখি? বাচ্চারা বলতো এখন অ্যান্সার কোনটা? আমি দুইটা বাদ দিয়ে দিলাম কারণ এই দুইটা হওয়ার কোনো সুযোগ নাই। আন্ডার দ্য রেইন কোনোদিন হয় না, ঠিক আছে? কোনটা অ্যান্সার হইতে পারে পোলাপান বলতো দেখি? ডেসপাইট নাকি ইনস্পাইট? ডেসপাইট দুইটার অর্থই সত্ত্বেও। এখন কোনটা হবে? হ্যাঁ ডেসপাইট হবে, কারণ ইনস্পাইট কোনোদিন হয় না, ইনস্পাইটের পর একটা অব হয়। সো ইনস্পাইট অব যা, ডেসপাইট তাই। এখানে যে তোরা অব দেয় নাই, তাহলে আমি অ্যান্সার নিব কোনটা? এ নাম্বারটা। এই তো, শি ডিড নট বাই ইট, দ্য প্রাইস ওয়াজ সো হাই। সেটা কিনতে পারে নাই, সেটা কিনতে পারে নাই। কারণ কি? কারণ কি? কারণ অনেক দাম ছিল, কারণ অনেক দাম ছিল, কারণ অনেক দাম ছিল। এখন কি বিকজ অফ হবে না বিকজ হবে? এটা বলো, বিকজ অফ হবে না বিকজ হবে? এখান থেকে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস শেখাবো, নোট খাতা এটা অবশ্যই লিখবা। বিকজ হবে নাকি বিকজ অফ হবে, এটা এখন শেখাবো। তোমরা যারা পারো অ্যান্সার করো। মানে অ্যান্সার কর, অ্যান্সার কর। কোনটা হবে, বিকজ নাকি বিকজ অফ? বিকজ নাকি বিকজ অফ? দুইটার অর্থই কি? দুইটার অর্থই সেম, কারণে বা কারণ। দুইটার অর্থই কি? কারণ বা কারণে, যাই বলো একই অর্থ জিনিস। তাহলে কোনটা বসাবো এখন? দেখো প্রথম কথা হচ্ছে বিকজ, তোমাকে চিনাল বিকজ শব্দটা একটা কনজাংশন। কি কনজাংশন? আর এটা হচ্ছে পিওর প্রিপোজিশন। এখন এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন হবে না তা না, প্রিপোজিশন হবে জায়গা মতো, ঠিক আছে? প্রিপোজিশনও হইতে পারে, কিন্তু বিকজ অফ কোনোদিন তোমার কনজাংশন হইতে পারবে না। এটা প্রিপোজিশনও হবে, কনজাংশনও হবে। কখন সে প্রিপোজিশন? যখন সে নাউন প্রোনাউনের পূর্বে বসবে। যখন সে নাউন প্রোনাউনের পূর্বে বসবে তখন সেটা প্রিপোজিশন। তাহলে আমরা কি লিখতে পারি? যে বিকজ প্লাস, তাহলে আমরা একটু কি লিখতে পারি ফরমালি? যে বিকজ প্লাস একটা ক্লজ। ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব। ক্লজ মানে কি রে? তোমাদেরকে শিখাইছি, আজকে বলতে যাচ্ছি না, সাবজেক্ট ভার্ব। আর বিকজ অফ যেহেতু প্রিপোজিশন, বিকজ অফ যেহেতু প্রিপোজিশন, সো এরপরে সবসময় বলবে একটা নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। মনে রাখবা বিকজের পরে, বিকজের পরে সবসময় কি হবে? যখন সে কনজাংশন তখন হবে কি? একটা ক্লজ, বেসিকলি ক্লজই হয়। আর বিকজের পরে নাউন বসবে কারণ সে প্রিপোজিশন। এখন দ্য প্রাইস ওয়াজ সো হাই, সো এটা কিন্তু একটা কনজাংশন, কি বলে? ক্লজ, কারণ সাবজেক্ট আছে ভার্ব আছে আর একটা ক্লজ। তাহলে অ্যান্সার কি হবে? বিকজ। আর বিকজ অফ দ্য প্রাইস এটা হইতে পারতো যদি এই পর্যন্ত না থাকতো,
এই পর্যন্ত না থাকলে অ্যান্সার কি হইতো, শি ডিড নট বাই ইট বিকজ অফ দ্য প্রাইস, এটা ঠিক ছিল। কিন্তু যেহেতু বিকজের পরে একটা ক্লজ আছে, সো আমরা অ্যান্সার নিব কোনটা, বিকজ। হ্যাঁ, তাই আমরা অ্যান্সার দেবো অবশ্যই বিকজটা। সো এটা একটা কনজাংশন। আশা করি এই জিনিস ক্লিয়ার, এটা সহজ জিনিস, বাট এটা নোট লিখবো অবশ্যই। হ্যাঁ বাচ্চারা, এটা নোট, এটা অবশ্যই খাতায় নোট থাকবে। বিকজ এবং বিকজ অফ এর মধ্যে পার্থক্য কি, এটা অবশ্যই খাতায় নোট থাকবে। আমরা বলছি বিকজ কনজাংশন হইতে পারে, প্রেপোজিশন হইতে পারে। কখন কনজাংশন, যখন সে দুইটা ক্লজকে কানেক্ট করবে তখন সে কনজাংশন। আর কখন, যেমন এই বাক্যে সে কনজাংশন। আবার কখন সে প্রেপোজিশন, যখন সে নাউনের পূর্বে বসবে বা নাউন ফ্রেজের পূর্বে বসবে। এক্সাম্পল আমরা বলছিলাম প্রাইস পর্যন্ত যদি আমি রেখে দেই তাহলে অ্যান্সার হবে বিকজ অফ। আর বিকজ অফ কিয়ামত পর্যন্ত, আর বিকজ অফ কিয়ামত পর্যন্ত কি হবে, হ্যাঁ বিকজ এর পর তো আইএনজি হইতেই পারে পোলাপান, আইএনজি তো হবে। যখন সে প্রেপোজিশন থাকবে তখন তো আইএনজি হইতেই পারে। আর আইএনজি হলে কি হয়, আইএনজি হলে কি হয়, তারপর আইএনজি হবে। আইএনজি তো সবসময় নাউনই হয়, আইএনজি সবসময়। রায়হান ভাই কি লিখছে, এই যে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, তাহলে আইএনজি তো কিয়ামত পর্যন্ত নাউন হয়। আইএনজি মানে জেরান্ড, আইএনজি মানে কি, জেরান্ড। আর জেরান্ড মানে তো নাউন। এই যেইলাও সেই কদু, রায়হান ভাই আগে এইগুলো শিখাই আসছে তোমাদেরকে। সো এটা নিয়ে তোমার টেনশন নাই। তোমার কথা হচ্ছে নাউন রিলেটেড কোনো কিছু থাকলে বিকজ অফ, আর যদি ফ্রেজ ক্লজ, সরি, আর যদি ক্লজ রিলেটেড কোনো কিছু থাকে তাহলে বিকজ। এই তো, তাহলে আমাদের মোটামুটি কনজাংশনও শেষ। তাহলে কনজাংশনে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে একটু তোমার যে বইটা আছে বা কনজাংশন কোনগুলা, এগুলো তোমরা একটু নিজের মতো করে অর্থগুলো শিখবা, একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে? আর তোমাদের জন্য আমি আসলে আমার পড়াশোনার জন্য আমি তোমাদের জন্য বইয়ের কাজটা করতে পারতেছি না। তোমাদের জন্য বেস্ট একটা বই নিয়ে আসার ইচ্ছা ছিল আমার। আমি এখন খুবই ব্যস্ত, সো এটা খুব তাড়াতাড়ি পারতেছি না। হয়তো বা তোমরা পায়ে যেতে পারো এডমিশনের আগে, আমি জানি না, আমি অ্যানসিউরিটি দিচ্ছি না। বাট বেস্ট একটা বই নিয়ে কাজ করতেছে রায়হান ভাই, এবং বাংলাদেশের ইতিহাসে এরকম জোস আমি যেভাবে পড়াই ওভাবেই করে গুছানো, একদম নোটের মতো, জাস্ট আমার হাতে লেখাটা না, এটা প্রিন্টেড হবে জিনিসটা, এটা এতটুকু পার্থক্য। বেস্ট বুকস ফর এভার, এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন, এক্সপেকটেশন ছিল। এটা নিয়ে আমি অনেক দিন অ্যারাউন্ড, মানে তুমি বলতে পারো অ্যারাউন্ড 11, মানে কি বলা যেটা, ক্লাস আমার 8-9 থেকে স্বপ্ন মোটামুটি আর কি। তখন থেকে আমার ইচ্ছা যে আমি এমন একটা বই বানাবো ইংরেজির বাংলাদেশে, যেটা আজকে পর্যন্ত কেউ বানায় নাই, এবং যেটাতে পৃথিবীর সব থেকে স্ট্রংগেস্ট গ্রামারগুলো বাচ্চারা শিখবে। ক্লাস 3 পড়ো একটা বাচ্চা এই জিনিসটা সে বুঝতে পারবে পরে। এইভাবেই একটা জিনিস করার ইচ্ছা ছিল। ওইটা হইলে ভালো হইতো, কিন্তু আমি জানি না কতদূর আগাইতে পারবো, যেহেতু আমি এখন তোমরা জানো যে ভাই পড়াশোনা করতেছে, সময় আসলে দিতে পারতেছি না খুব একটা। আর আমার অনেক আগে আমার যে ম্যাটেরিয়ালস ছিল আমি এটা 4-5 বছর আগেই করতে পারতাম, কিন্তু ভাই না, এমন কিছু আমি আনবো না যেটা অ্যাজ ইউজুয়াল হবে। একটু টাইম নিচ্ছি, এমন কিছু আসবে যেটা এর আগে বাংলাদেশে আসে নাই। সো ভাইয়ের জন্য দোয়া চাই যেন আল্লাহ এই কাজটা আমার মাধ্যমে করায়, এবং এটা আমার স্বপ্নই যে সদগায়ে জারিয়া হিসাবে আমার পোলাপান এটা পড়ে যেন আমার জন্য দোয়া করে, বলে যেন ভাই একটা ভালো জিনিস লিখে দিয়ে গেছে, এত স্মুথলিভাবে লিখে দিয়ে গেছে, যেটা আমরা পড়ে শিখতে পারতেছি। আমি না থাকলেও আমার জন্য পোলাপান জন্য দোয়া করে, ওই পার্সপেক্টিভে আমি টোটাল লিডে সদগায়ে জারিয়া তোমরা যারা পড়ে যেন আমার কথা বলো, মানে যেন আমার ভালো বলে, এই জন্যই মূলত এটা করা। আর এখান থেকে যে বিজনেসম্যান হওয়া লাগবে অনেক কিছু, এইসব কিছু ইন্টেনশন, ইচ্ছা কোনো কিছু নাই। হ্যাঁ, সকিনা টিং সকিনা টিং থাকবে, সকিনা টিং থাকবে, সকিনা টিং তোমাদের পরিমণি ছাড়া হবে না, জয় বাংলা এগুলো থাকবে, এগুলাই তো আসবে, এগুলোর মধ্যে তো মজা জিনিসটা আছে। ওকে, আমরা এখন কতক্ষণ হয়েছে আমাদের, অ্যারাউন্ড 44 মিনিটস, আর আমরা আরও 30টা মিনিট 35টা মিনিট নেওয়াই লাগবে। ভাবছিলাম আজকে আমাদের কম পড়াবো। ওকে, দেখো এখন আমরা যাবো ভয়েসে। ভয়েস দেখ পোলাপান, ভয়েস থেকে তোদের প্রশ্ন আসবেই, তোরা ভয়েস অলরেডি পারিস, সবাই ভয়েস অলরেডি পারিস। আমরা তোদেরকে একটু বলে দিই ভয়েস কাকে বলে, যেগুলো জিগে এগুলো আমি পড়াবো না, এগুলো তোমরা জানো। ভয়েস কি, টাইটেল দাও, এইসব তোমরা জানো যে ভয়েস কি। আমরা জানি ভয়েস মানে হচ্ছে বাচ্চ, কিরে বাচ্চ। আমরা বলতে পারি দ্য স্টাইল অফ ভার্ব, আমরা এরকম বলে থাকি, আমি এরকম বলি আর কি, রায়হান ভাই বলি যে দ্য স্টাইল অফ ভার্ব। ভার্বের যে বিভিন্ন অঙ্গভঙ্গি ডিজাইন আছে, ভার্বের যে ডিজাইনগুলো, এটাই মূলত কি, এটাই মূলত হচ্ছে ভয়েস মানে বাচ্চ, ভার্বের অঙ্গভঙ্গি বা ডিজাইন, আমরা বলতে পারি ডিজাইন, ভার্বের ডিজাইন। হ্যাঁ,
স্টাইল, বাচ্চু। ঠিক আছে, এটাই সাধারণত যে ভয়েস তোমরা জেনে আসছো অনেক ছোটবেলা থেকে। এখন তোমরা এটাও জানো যে ভয়েস দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। আমরা একটু আলোচনা করি, তোমরা স্টার্টিংটা যেমনি করবা, তাহলে আমরা ভয়েসকে দুইভাবে ভাগ করতে পারি। আমরা জানি একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভটা কি? প্যাসিভ মানে মৃত, অ্যাক্টিভ মানে জীবিত। অর্থাৎ সাবজেক্ট নিজে যদি কাজটা করতে পারে, সাবজেক্ট নিজে কাজ করতে পারে, সাবজেক্ট নিজে কাজ করতে পারলে সেটা অ্যাক্টিভ হবে। আবার যদি সাবজেক্ট কাজ না করতে পারে, অর্থাৎ কাজের ফল ভোগ করবে, ফল ভোগ করলে প্যাসিভ। আরেকটা তুমি বলতে পারো ফল ভোগ করে আরেকটা জিনিস বলতে পারো যে কর্ম বা অবজেক্টের উপর অবজেক্টের প্রাধান্য থাকে, অবজেক্টের প্রাধান্য থাকবে, এটা তুমি বলতে পারো বাংলা কথা। আর এখানে তাহলে সাবজেক্টের প্রাধান্য থাকবে, এখানে সাবজেক্টের প্রাধান্য থাকবে, এটা তুমি একটু লিখে দিতে পারো যদি মন চায়। তাহলে একটা হচ্ছে অবজেক্টের প্রাধান্য থাকবে, একটা হচ্ছে সাবজেক্টের প্রাধান্য থাকবে। যেটা সাবজেক্টের প্রাধান্য থাকবে ওটাই অ্যাক্টিভ, ওটাই রাহেন ভাই মানে সখিনা। আর যেটা হচ্ছে অবজেক্টের প্রাধান্য থাকবে সেটাকে আমরা বলবো প্যাসিভ বা মৃত। আমরা যদি একটা স্ট্রাকচার লিখবো এখানে জন স্টুডেন্টের মতে প্যাসিভ তুমি চিনবা কেমনে? তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার কি? ধরো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ধরো এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। তাহলে তোমরা অ্যাক্টিভের নিচে কি লিখবা? সাবজেক্ট নিজে কাজটি করতে পারে, সাবজেক্টের প্রাধান্য থাকে, এরপরে 3 নম্বরে একটা স্ট্রাকচার লিখে দিবা, এটা অ্যাক্টিভের নিচে লিখবা অবজেক্ট। আর প্যাসিভে লিখবা এই দুটো কথা লিখবা যে সাবজেক্ট প্লাস বি প্লাস ভি3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি প্লাস ভি3। এখন বি মানে তোমরা জানো এম ইজ আর ওয়াজ ওয়ার, যারা আছে এরা হচ্ছে বি। তাহলে এই গেল মূলত হচ্ছে আমাদের যে অ্যাক্টিভ আর প্যাসিভের বাংলা কথা। সাবজেক্ট বাচ্চারা এই বিষয়টা ক্লিয়ার তো? ওকে, এই বিষয়টা ক্লিয়ার। এরপরে এই জিনিসটা লেখার পরে তোমরা বলছিলাম না যে তোমাদেরকে টেবিল দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে অলরেডি, ওই টেবিলটা তোমরা দেখবা। আমরা 4 ভাবে ভয়েস নিয়ে কথা বলবো, 4 ভাবে সাধারণত ভয়েস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টেন্সের ভয়েস। কার ভয়েস? টেন্সের ভয়েস, যেটা তোমরা ক্লাস 6 থেকে পড়তেছো। 2 নাম্বার হইলো আমাদের সেন্টেন্সের ভয়েস, এটা নিয়ে এখান থেকে আমাদের বেশি প্রশ্ন আসবে, 3 নাম্বার হলো আমাদের কিছু কুলুকুলু আছে, 4 নাম্বার ব্যতিক্রম নিয়ে আমরা কথা বলবো না, আমরা কুলুকুলুর মধ্যে মোটামুটি অ্যান্সার করে ফেলতে পারবো। এই যে 4টা জিনিসের উপর বেস করে আমরা কি করবো? সেন্টেন্সগুলো পড়বো, টেন্স কি বলে এটাকে, ভয়েসটা পড়বো। 4টা জিনিসের উপর ভিত্তি করে আমরা ভয়েসটা পড়বো। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে আমরা দেখবো টেন্সের ভয়েস, নাম্বার 2 হচ্ছে আমরা দেখবো সেন্টেন্সের ভয়েস, নাম্বার 3 হচ্ছে আমরা কুলুকুলু দেখবো কয়েকটা, কুলুকুলুগুলো ইম্পর্টেন্ট। আর ফাইনালি হচ্ছে আমরা ব্যতিক্রম কিছু দেখার চেষ্টা করব। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের কি ছিল? টেন্সের ভয়েস। মনে রাখো পৃথিবীতে টেন্স আছে আমাদের 12টা, T1 থেকে T12, অর্থাৎ 12টা টেন্স আছে। 12টা টেন্সের মধ্যে 9টা টেন্সের ভয়েস হয়। কয়টা রে? 9টা টেন্সের ভয়েস হয়, 9টা টেন্সের ভয়েস হয়, বাকি 3টা টেন্সের ভয়েস হয় না। কোন 9টা টেন্সের ভয়েস হয় তোমাদেরকে আমি ওই যে গ্রুপের ছবির মধ্যে দিয়ে দিচ্ছি, মনে রাখবা। T1, T2, T3, প্রথম যে 3টা করে, এরপর হচ্ছে T5, T6, T7, T9, T10, T11। মানে কি রে? তোমরা জানো, আমার স্টুডেন্টরা তোমরা জানো যে এখানে তো কিছু টি মানে কি লিখতেছে এগুলো ভাই, কিন্তু তুমি জানো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এরা হচ্ছে এই টোটাল 9টার হচ্ছে আমাদের কি হয়? ভয়েস হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস হয় না। তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে কোন টেন্সের অক্সিলিয়ারি কোনটা, মানে T1 এর অক্সিলিয়ারি কি তোমরা জানো? এবার খাতা একটু লিখে ফেলবা কি T1 এর অক্সিলিয়ারি কি? এম ইজ ওয়ার নাকি? সরি, এম ইজ আর, আমি আর লিখে দিচ্ছি না। T2 এর অক্সিলিয়ারি কি? এম ইজ আর বিং,
এম ইজ আর প্লাস বিং যাবে একটা, টি টু কি হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি যাবে, হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি যাবে, এই যে অক্সিলিয়ারি মানে হ্যাভ হ্যাজ, এম ইজ আর হ্যাভ হ্যাজ। এইভাবে তোমরা কি করবা টোটালি যে 9টা টেন্স ভাই বলছিল 9টা টেন্সের অক্সিলিয়ারিগুলো একটু নিজ দায়িত্বে খাতায় লিখে নিবা। যদি তোমাদের বই থেকে খুঁজে বের করতে কষ্ট হয় রাহিন ভাইয়ের নক দিবা, রাহিন ভাই তোমাকে ছবি দিয়ে দিবে, পোস্টমর্টম ইংলিশে নক দিবা অথবা যেখানেই দাও, কোনো সমস্যা নেই। সো এটা তোমরা করে ফেলবে। এখন তোমাকে আমি বললাম যে একটা তোমাকে দিলাম, আমরা 2টা বাক্য লিখে এখান থেকে আমরা বিদায় নিয়ে নিব। এখানে 2টা বাক্য লিখে আমরা প্রথমটা হচ্ছে তোমাকে আমি বললাম যে শি রিডস আ বুক। দেখো এটা অ্যাক্টিভ না প্যাসিভ, সর্বপ্রথমেই তোমাকে বাক্যটা চিনা লাগবে যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তুমি কেমনে চিনবা এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সবাই একটু বলো তো, এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ একটু বলো তো সবাই, ইমার্জেন্সি বল, তাড়াতাড়ি বল, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? যদি অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব, আর যদি প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলতো, যদি অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব আর যদি প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব, এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ একটু বল। অ্যাক্টিভ। কেমনে বুঝলি অ্যাক্টিভ? কারণ হচ্ছে বি আর ভিত্রি নাই। যদি কোনো বাক্যে বি এর পরে ভিত্রি না থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সেটা অ্যাক্টিভ। তারপরে তুমি বলতে হচ্ছে সাবজেক্ট সকিনা বই পড়তে পারে, তাহলে মানে এটা নির্ভর, বাক্যটা কি নির্ভর? সাবজেক্ট নির্ভর। আর সাবজেক্ট নির্ভর হইলেই সেটা অ্যাক্টিভ, সেটাও আমরা জানি। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে এইটাই, তাহলে আমরা এটাকে প্যাসিভ করতে পারি। এখন আমরা কেমনে করব? 5টা বেসিক নিয়ম আছে, একটু লিখো। আমরা সাধারণত, এখানে লিখবা কি সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে, আমরা 5টা গুরুত্বপূর্ণ রোল, 5টা গুরুত্বপূর্ণ জিনিস মেনটেন করে চলি। 5টা, কয়টা? 5টা নিয়ম, 5টা বেসিক কথাবার্তা আমরা মেনটেন করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে। নাম্বার 1 কি রে? আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই, 1 নাম্বার কথা। সবাই একটু লিখবা। 2 নাম্বার কথা কি? আমরা টেন্স অনুযায়ী একটা বি ভার্ব লিই। বি ভার্ব কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। 3 নাম্বারে হচ্ছে একটা ভার্বের 3 নাম্বার ফর্ম নেই, মানে পাস্ট পার্টিসিপল, মানে কি তোমরা জানো পাস্ট পার্টিসিপল। এন্ড চতুর্থ আমরা একটা প্রেপোজিশন দেই। সারা জীবন তোমরা পড়ে আসছো, শুধু বাই দিবা না শোনারা, একটা প্রেপোজিশন দেই। বেসিকলি কি হয়? টু, বাই, ফর, উইথ, ইন। সাধারণত এই প্রিপোজিশনগুলো হয়ে থাকে। আমরা একটা প্রিপোজিশন নিব যেটা যেভাবে মিলে। এখন তুমি নো এর পরে তো বাই বসাইতে পারবে না, নো এর পরে টু বসাইতে হবে তোমাকে। সেজের পরে তো তুমি বাই বসাইতে পারো না, সেজের পরে উইথ বসাইতে হবে। সো একটা প্রিপোজিশন লিখবো আমরা বাই লিখবো না। বাংলাদেশের বইগুলোতে বাই লেখা, এটাই হচ্ছে আমার পড়া আর বাংলাদেশের অন্যান্য বইয়ের পড়ার পার্থক্য। ঠিক আছে, এন্ড ফাইনালি আমরা লিখবো কি? সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। এই যে 5টা বেসিক জিনিস, এটা হচ্ছে তোমার ভয়েস। তুমি ভয়েসের কনসেপ্টটা আজকে তোমাকে ক্লিয়ার করে দেই, তারপর তুমি তোমার রুমের সামনে সাইনবোর্ডটা নিয়ে দিবা যে এখানে ভয়েস পড়ানো হয়। ওকে ওকে, ঠিক আছে। অ্যাক্টিভ, তাহলে এই 5টা হচ্ছে আমাদের সাধারণত বেসিক জিনিস। কি রে? বেসিক মানে একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবে। কিসের জন্য লাগবে এটা? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের সাধারণত এই যে 5টা জিনিস ফলো করতে হয়। এখন আমরা বাক্যটাতে যাই, দেখি কি অবস্থা বাক্যটার। তাহলে আমরা অবজেক্টকে এখানে চিনলাম, অবজেক্ট আবুক, আমরা লিখলাম আবুক। একটাই তোমাদেরকে করাবো, বাকিটা করাবো না। তুমি জাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্বগুলো শিখবা, তাইলেই হবে। আর আমি তো অলরেডি টেন্সের অক্সিলিয়ারি ভার্বের ছবি তোমাদের গ্রুপে দিয়ে দিছি, নো প্রবলেম। আর যারা অন্যরা তোমরা ক্লাস দেখতেছো, আমি এটার কমেন্টেও ছবিটা, দাঁড়াও কমেন্টে ছবিটা অ্যাড করে দিই। হ্যাঁ, অ্যাড করা যাবে? ও, এখান থেকে ছবি অ্যাড করা যাচ্ছে না, আমি পরবর্তী অ্যাড করার চেষ্টা করব। ওকে, দেখো তাহলে আবুক। এখন এখানে তো বি ভার্ব নাই, প্যাসিভ মানে কি? বি প্লাস ভি3। কিন্তু এখানে কি বি ভার্ব আছে? যদি বি ভার্ব থাকে আমরা তাকে রাইখা দিব, যদি বি ভার্ব না থাকে তাহলে তোমাদেরকে ছোটবেলা থেকেই পড়াইতেছি, যদি বি ভার্ব না থাকে আমার কোনো সমস্যা নাই, আমি একটু টেন্সে যাব, টেন্সে গিয়ে দেখবো সেই বেটা কোন টেন্সে আছে, যে টেন্সে আছে ওই টেন্সের অক্সিলিয়ারি নিয়ে আসবো, খেলা শেষ। পৃথিবীর সকল জায়গাতে এই নিয়ম প্রযোজ্য। এটা ন্যারেশনে হবে, এটা তোমার এই প্যাসিভে হবে, এটা তোমার টেন্সে হবে, এটা তোমার ঠ্যাক কোয়েশনে হবে, সেম জিনিস। যদি থাকে থাকলো, না থাকলে আমরা কি করব? নিয়ে আসবো। তাহলে রিডস যেহেতু আছে, রিডস দেখে আমি বুঝে ফেলছি
যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটা। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি কি আছে? এম ইজ আর, তাহলে বুকের সাথে হয় ইজ। এখন বি ভার্বের ভিতরে লাগবে। এখন রেডের ভিতরে কি? রেড বাই, শি এর সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম কি? ভার। খেলা শেষ। তাহলে একবার জাস্ট বিষয়টা তুমি খেয়াল করো, একটা পিচ্চি বাক্য দিয়ে আমি বুঝাইলাম, কারণ ক্যারাবেরা বাক্যগুলো আমাদের সামনে আসবে। এটাই হচ্ছে টেন্সের। এখন তুমি বলতে পারো শি ইজ রিডিং আ বুক, তখন তুমি ইজ বিং রিড দিলে বাতাইলেই হবে। মানে তোমরা এই জিনিসটা জানো। সো টেন্সের ভয়েস নিয়ে আমাদের এত বেশি আলোচনার কিছু নাই, খুব বেশি যে প্রশ্ন আসবে তাও নাই। কিন্তু তারপরও তোমার T1 থেকে T12 আমাদের যে 9টা টেন্সের ভয়েস, তোমাকে আসলে 9টা টেন্সের স্ট্রাকচার প্র্যাকটিস তোমাকে করে যেতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল আলোচনা, করেই যাইতে হবে। তাহলে আমাদের টেন্সের আলোচনা শেষ। 2 নম্বর আমরা কি বলছিলাম? সেন্টেন্সের ন্যারেশন। এইটা নিয়ে একটু সেন্টেন্সের ভয়েস নিয়ে আমরা একটু কথা বলবো। সেন্টেন্সের ভয়েস 1 নম্বরই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি রে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস হয় 2 ভাবে। একটা হচ্ছে একটা সাধারণ বাক্য থাকবে, আমি তোমাকে একটা বাক্য লিখি। ধরো 1 নাম্বার লিখলাম আমি যে হ্যাভ ইউ ডান ইট। দেখো, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস নিয়ে আমরা তো অনেকেই একটা বিপদে পড়ে যাই। বিপদটা কি? সিস্টেমটা তোকে আমি প্রথমে দেখাই, কেউ একটু অন্যদিকে মনোযোগ দিও না, জাস্ট 20টা মিনিট ভাইকে দেবো, এদিকে তাকাও। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের সিস্টেমটা কি? 3টা সিস্টেম ফলো করা যায়। এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, তুমি বুঝে ফেলছো। এরপরে এখানে তোমরা এটাকে আছে কোয়েশ্চেন মার্কে। আমরা যখন ছোটবেলায় শিখতাম বাক্যটাকে সরাসরি কি করতাম? মানে ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাইতাম আর কি, যেটা তুমি মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই, বাক্যটা আসলে কি ছিল? বাক্যটা এরকম ছিল না? ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বা ইউ হ্যাভ ডান ইট আর কি, ইউ হ্যাভ ডান ইট। এটা ছিল বাক্যটা মূলত, এটা ছিল মূলত অ্যাসার্টিভ বাক্যটা। তো আমাদের কীভাবে শেখানো হয়েছে, এবং আমিও শিখাই বেসিক্যালি প্রথম যে কথাগুলা, তোমরা মনে মনে বাক্যটাকে একটু, যাদের কষ্ট হবে, আশা করি আমি পড়ানোর পরে কষ্ট হবে না, যাদের কষ্ট হবে তারা তোমরা বাক্যটাকে প্রথমে কি করবা? যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে সেটা তুমি অ্যাসার্টিভ বানায় নিবা। এরপরে এটার তুমি প্যাসিভ করো। তাহলে এটার প্যাসিভ কি হতে পারে? অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, ইট, এরপরে হ্যাভ আছে, তাহলে যেহেতু অক্সিলারি আছে আমি অক্সিলারিকে রেখে দিলাম, তাহলে ইটের সাথে তো হ্যাভ হয় না, এটার সাথে হ্যাজ হবে। এরপরে বিভার্বের ভিতরি হ্যাজ ডান, এরপরে বাই ইউ। তাহলে এটা কই গেল? এটা হয়েছে এখন এই যে এটার অ্যাসার্টিভ হয়েছে, কোনটার? এইটার প্যাসিভ হয়েছে, এইটার প্যাসিভ হয়েছে, কিন্তু এটার প্যাসিভ তো হয় নাই। তাহলে এটার প্যাসিভ হইতে গেলে তুমি কি করবা? জাস্ট অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবা। তাহলে অ্যান্সার হবে হ্যাজ ইট ডান বাই ইউ। এখন 4 ধাপে তুমি সম্পন্ন করছো, 4 ধাপে সম্পন্ন করছো। দেখো, এই দুইটা কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক ছিল না, তার মানে তোমাকে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেন মার্কই রাখা লাগবে। অর্থাৎ বাক্যটা প্রশ্নবোধক আছে, তোমাকে প্রশ্নবোধকই রাখা লাগবে, মাঝে 2টা ফর্মুলা তুমি চেঞ্জ করছো। কিন্তু তুমি যখন 2টা ভাবে করবা তখন নিজেই দেখবা পারবা। এত ইতিহাস তোমার জানার দরকার নাই। আমি তোমার এখন বাংলা নিয়মে শিখাই। দেখো, বাংলা নিয়মে তোমাকে শিখাই। প্রথম কথা হচ্ছে তুমি দেখবা কি বাক্যটা কি? ইন্টারোগেটিভ। তোমার মাথায় যাবে ইন্টারোগেটিভ মানেই বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব যাবে। ইন্টারোগেটিভ মানেই বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব যাবে, এবং বাক্যে একটা অক্সিলারি ভার্ব তোমাকে দিয়ে দিবে। তাইলে তুমি দেখবা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তাহলে এখানে অবজেক্ট কে ছিল? ইট। তাহলে অবজেক্ট তুমি বসায় দাও, একটু জায়গা রেখে বসাবা, ইট বসায় দিছো। এখন ইটের সাথে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? তোমরা জানো এটার সাথে হ্যাজ হবে, তাইলে তুমি হ্যাজটা শুরুতে বসায় দিবা। এরপরে তাহলে অ্যান্সারটা হবে কি? হ্যাজ ইট। এরপরে ইটের পরে বিভার্বের ভিতরে যাবে, এই যে ডু ভার্বের ডান আছে, ডান যাবে। এরপরে হচ্ছে বাই ইউ, ইউতে ইউ যাবে। দেখো, এভাবে তুমি করে ফেলতে পারো। আশা করি এটা বুঝাইতে পারছি। এত খেরা বেড়া মনে হলে আরেকটা করাই যাও, দাঁড়াও, বেশি খেরা বেড়া মনে হলে আরেকটা করো। তুমি আমি বললাম যে, আমি তোকে বলছি যে আর ইউ না, ইজ দিয়া দিই। ইজ সাব্বির প্লেয়িং ক্রিকেট। দেখ, কেউ কথা বলবি না, জাস্ট একটু দেখ। আমরা 4 ধাপে যাব না, এটা দেখতেছি আমরা কি অ্যাক্টিভ, কারণ বি প্লাস ভিত্রি নাই,
বি প্লাস বি3 থাকলে প্যাসিভ হইতো, যেহেতু বি প্লাস বি3 নাই, বি এর পর আইএনজি আছে, সো এটা অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ করতে গেলে আমাকে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট লাগবে। মনে রাখবা যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে, তোমাকে কোয়েশ্চেন মার্ক রাখা লাগবে, আর কোয়েশ্চেন মার্ক রাখতে হলে প্রথমে অক্সিলিয়ারি লাগবে। এখন আমরা দেখি তাহলে ক্রিকেট, তাহলে ক্রিকেট তো সাবজেক্ট, তাহলে আমরা দেখলাম ক্রিকেট লিখলাম। এখন ক্রিকেটের সাথে কি ইজ হবে? সাব্বিরের সাথে ইজ হয়েছে, ক্রিকেটের সাথে কি হবে? ইজ না আর, ক্রিকেটের সাথে ইজ হবে, তাহলে আমি ইজটা শুরুতে রেখে দিলাম। দেখো তাহলে জিনিসটা বুঝাইতে পারছি, এত ইতিহাসের দরকার নেই, এত বড় করার দরকার নেই, তবে দু একটা তুমি যখন বিস্তারিত পড়বা, চেঞ্জ করে করে পড়বা, যেমন প্রথমে তুমি অ্যাসার্টিভ করলা, এরপরে অ্যাসার্টিভ প্যাসিভ করলা, তারপরে অক্সিলিয়ারি সামনে নিয়ে আসলা, তখন তোমার আরো ইজি হবে। তাহলে ক্রিকেট ছিল অবজেক্ট, আমরা অবজেক্টে লিখলাম, আর যেহেতু কোয়েশ্চেন মার্ক লাগবে শুরুতে অক্সিলিয়ারি লাগবে। এখন সাব্বির হচ্ছে সাবজেক্ট, তাহলে সাব্বিরের সাথে ইজ ছিল, এখন ক্রিকেটের সাথে ইজি হবে, কারণ আমরা ইজ রাখছি, কোনো সমস্যা নাই। এখন বি গেল, এরপর লাগবে ভি3, তাহলে এখানে ছিল প্লেয়িং, এখানে ছিল প্লেয়িং, তাহলে এখানে কি হবে? আমরা জানি বিং হয়ে যায়, বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? ইজ বিং হয়ে যায়, আইএনজির বদলে বিং হয়ে যায়, বিং। ইজ ক্রিকেট বিং প্লেড বাই সাব্বির, বাই সাব্বির বা হি, সাব্বির বা হি, তুমি যাই বলো। দেখো এখন বুঝছো কিনা, দেখো একজন একটু বল ক্লিয়ার কিনা। তুমি যদি এই 9টা টেন্সের ফর্মুলাটা একটু জানো তাইলে তোমার হবে, তোমাকে 9টা টেন্সের ফর্মুলা জানতে হবে, না জানলে অবশ্যই এটা বিপদে মাঝে মধ্যে পড়লেও পড়তে পারো। তোমাকে 9টা টেন্সের ফর্মুলাটা একটু বুঝতে হবে। ইয়েস, ইজ ক্রিকেট বিং প্লেড, ইজ ক্রিকেট বিং প্লেয়িং, প্লেয়িং, এই বিং প্লেয়িং হয় কেন? ভিত্রি লাগবে না রে, ভিত্রি লাগবে তো, ভিত্রি লাগবে, ভিত্রি লাগবে, ভিত্রি লাগবে। এই বিং আবার প্লেয়িং কেমনে হয়? এই পোলাপান, বিং আবার প্লেয়িং কেমনে হয়? হ্যাঁ, বিং প্লেড, বিং প্লেইং হয় নাকি? এই যে বি ভার্ব আছে আর ভিত্রি আছে, বি ভার্ব আছে আর কি ভিত্রি আছে, স্ট্রাকচার কিছু পড়াইছিলাম। রেফারেন্স দিব জন স্টুড, রেফারেন্স দিব আমার গুরু জন স্টুড, বইয়ের নাম কি? অক্সফোর্ড প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার। এখানে উনি বলছে যে প্যাসিভ ভার্ব মানে হচ্ছে বি প্লাস ভি3। সো তোমাকে এই যে বি আছে আর এখানে ভি3 আছে, এটা হচ্ছে তোমার মেইন প্যাসিভ। আর এখানে আইএনজি কই হইলো? বি থেকে, ওই যে এখানে আইএনজির পরিবর্তে এখানে আইএনজি হয়েছে, কন্টিনিউয়াস তো, এই কারণে এটা হয়েছে। হ্যাঁ, আশা করি এই জিনিস তোমাদের ক্লিয়ার। তাইলে আমাদের মোটামুটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিকটা চলে গেল। এখন আমরা যাব হচ্ছে, যদি তোমার হু থাকে তাহলে আমরা হু এর পরিবর্তে, এটা তোমরা নাম্বারিং করতে পারো, হু এর পরিবর্তে আমরা কি লিখি রে? বাই হুম লিখি। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু থাকে তাহলে আমরা কি লিখি রে? বাই হুম লিখি। তাহলে আমি যদি এক্সাম্পল দেই যে হু প্লেড ক্রিকেট, তাইলে এখন কি হবে? আমরা কি লিখবো? এটা অ্যাক্টিভ, যেহেতু আমরা প্যাসিভে কি লিখবো? এখানে প্যাসিভ হবে, আমরা প্যাসিভে লিখবো হচ্ছে বাই হুম। এরপর আমাদের একটা অক্সিলিয়ারি যাবে, অক্সিলিয়ারি তো এখন বাক্যে নাই, তাহলে ভি2 আছে, তাহলে ভি2 সাথে ওয়াজ ওয়ার যাবে, তাহলে বাইজ হুম, ক্রিকেটের সাথে ওয়াজ যায়, এখানে আমরা দিলে ওয়াজ বাই হুম। এই হু প্লেড ক্রিকেট, কে ক্রিকেট খেলে? বাই হুম ওয়াজ ক্রিকেট, বাই হুম ওয়াজ ক্রিকেট প্লেড। তাহলে আমরা এখানে যে সাবজেক্ট আছে আমরা এখানে কি দিব? এরপরে হুমের পরে আমরা দিব একটা অক্সিলিয়ারি ভার্ব, এরপরে আমরা সাবজেক্ট দিয়ে টিং টিং দিয়ে দিব, সাবজেক্ট প্লাস ভি3। এটা তোমরা জানো, বেসিক, আগের বেসিক অনুযায়ী তোমরা আগাইলেই হবে, সাবজেক্ট প্লাস ভি3 দিয়ে দিলেই হবে। হ্যাঁ, হু থাকলে বাই হুম হবে, এটা একটু তোমরা বলো তো, হু থাকলে বাই হুম হবে, এটা ক্লিয়ার কিনা? আমরা প্র্যাকটিস করবো, চিন্তা করো না, আমরা প্র্যাকটিস করবো।
আর একটা করবো নাকি, দিব এটা, এটা করো তো, এটা লিখছো তো এই জিনিসটা, যেখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে আমরা পড়াইতেছি, যেখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে তোমরা এখন যেটা করবা, হু হ্যাজ ইটিং ম্যাঙ্গোস, হু ইজ ইটিং ম্যাঙ্গোস, এটা কর। আর আমরা আরেকটা ফর্মুলা এখন শিখে দেখি, তোমরা এটা করতে থাকো, আমি একটা ফর্মুলা লিখতে থাকি। সেটা হচ্ছে এখন যদি হুম থাকে তাহলে আমরা হুমের পরিবর্তে আমরা কি লিখি, হু দিয়া শুরু করি, এরপর ইতিহাস আগের মতো যা যা আছে টিং 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 ওটা দরকার নেই, জাস্ট তোমাকে যেটা মনে রাখা লাগবে এটা মনে রাখলে হয়েছে। এটা একটু করো, এটা তোমরা করো একটু দেখি কি অ্যান্সারটা আসে, সবাই একটু করো, যারা আছো তোমরা সবাই এটা একটু অ্যান্সার করবা। সবাই অ্যান্সার করতো, এটার উপরেরটা, এটা অ্যান্সার করো সবাই, দেখি কি লিখতেছো তোমরা। বলবেন অ্যান্সার কর। By whom is being mangoes eaten? লিখো লিখো অ্যান্সার লিখো, একজন লিখছো, বাকিরা লিখো অ্যান্সার লিখো, দেখি কার মনের মধ্যে কি আছে, অ্যান্সার লিখো সবাই। এই পোলাপান অ্যান্সার লিখোস না কা, কথা না বললে কিন্তু আমি আমার মতো আগায় যাবো, ঠিক আছে, আমি আমার মতো আগায় যাবো, এটা আর কিছু করার নেই। তোমাদেরকে এত কিছু শেখানোর চেষ্টা করে তোমরা শিখতে চাও না, দেখো তাহলে এটা 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 কন্টিনিউয়াসে আছে, এটা কন্টিনিউয়াস যেহেতু আছে, তোমাকে প্রথমে কি করা লাগবে, তাহলে হুয়ের পরিবর্তে আমরা বাই হুম লিখি, এখন এটা অক্সিলিয়ারি লাগবে, এখন অক্সিলিয়ারি হচ্ছে এই যে অবজেক্টকে সাবজেক্ট বানানো লাগবে, সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি লাগবে, তাহলে অক্সিলিয়ারি ম্যাঙ্গোজ প্লুরাল, প্লুরালের সাথে কি ইজ হয় না আর হবে, এরপর আমরা লিখবো ম্যাঙ্গোজ, অক্সিলিয়ারির পরে সাবজেক্ট দিব ম্যাঙ্গোজ, আইন যেহেতু আছে তাহলে বিভারের সাথে একটা আইন যাবে বিং, এরপর ইট আছে ইটেন, EATEN, ইটেন, একটা প্রশ্নবোধক মার্ক। বাই হুম আর ম্যাঙ্গোজ বিং এট, এই তো যারা লিখতেছো হইতেছে, হ্যাঁ এই যে পিচ্ছি মিস্টেক্সগুলো কইরো না, তোমাকে সাবজেক্ট চিনতে হবে ভালো করে, যে ম্যাঙ্গোজ আছে নাকি ম্যাঙ্গো আছে, বেবি আছে নাকি বেবিজ আছে, ফ্যান্স আছে নাকি পেন আছে, এই কনসেন্ট্রেশনটা ক্লিয়ার লেখো। এখানে ইজ আছে মানে যে তুমি ইজ দিবা, শোনারা এই ঘটনা ঘটাও দেখি তোমাদের জয় বাংলা, এখানে ইজ আছে মানে তুমি এখানে ইজ দিতে পারবা না। আশা করি বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে পারছি। এখন যদি হুম থাকে তাহলে আমরা কি দিব, হু দিব, এরপর আবার অক্সিলিয়ারি যাবে, এখন ইউ এর সাথে অক্সিলিয়ারি ডু হইতেই পারে, তাহলে হু, হ্যাঁ এখানে তো অক্সিলিয়ারি নাই, তাহলে ডু ভার্ব, ডু মানে মেইন ভার্ব হচ্ছে কি ডু অথবা ওয়ান, যেটাই বল আমরা ডুকে ধরি, ডু মানে হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি কি যাবে, ইজ, তাহলে আমরা কি বলতে পারি, হু ইজ ওয়ান্টেড বাই কে, ইউ। এই গেল আমাদের সেকেন্ড যে ফর্মুলাটা, ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেকেন্ড ফর্মুলাটা দেখো, তাহলে সেকেন্ড ফর্মুলাটা এখন দেখো বুঝতে পারছো কিনা, এরপরে সেকেন্ড ফর্মুলাটা দেখো। আর এছাড়া যতগুলো আছে WH ওয়ার্ড, দুটো জিনিস আমরা শিখলাম কি, হু থাকলে বাই হুম, হুম থাকলে হু থাকলে বাই হুম, হুম থাকলে হু, আর বাকি সকল যা আছে হোয়াট,
হোয়ার, হাউ, ওয়েন, উইচ এরা যারা আছে সকলের ক্ষেত্রেই চেঞ্জ হবে না। ওয়ার্ড থাকলে ওয়ার্ড বসে যাবে, ওয়্যার থাকলে ওয়্যার বসে যাবে, সবাই জায়গা মতো বসে যাবে, এদের নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ করে ফেললাম, আমরা বেসিক শেষ করে ফেললাম, আমরা টেন্সও শেষ করে ফেললাম। আমাদের এখনগুলো জাস্ট আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে দুটো কুলো বলবো আর 4-5টা কুলো দিব, তাইলে তখন তো শেষ। চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যাই। সহজ জিনিস দুটো জিনিস শেখাবো, ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা জিনিস শেখাবো যেগুলো থেকে প্রশ্ন আসবে, আর বাকিটা একটু নিজ দায়িত্ব প্র্যাকটিস করে নিবা। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? সাধারণত ইম্পারেটিভ 1 নম্বরে লিখবা, ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে চিনবারে? ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়? ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে সাধারণভাবে আমরা কি দিয়ে শুরু করি? যেমন আমরা একটা ভার্ব স্ট্রাকচারটা কি? আচ্ছা দাঁড়া, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট, এরপরে অবজেক্ট না, লেটের পর আমরা কি দেই? আমরা অবজেক্টিভ ফর্ম দেই, বি দেই, এরপরে ভিত্তি দেই, এটা তোমরা জানো। এটা হচ্ছে সাধারণ, এখানে ব্র্যাকেটে লিখে দাও সাধারণ। যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সকলের ক্ষেত্রে আমাদের বেসিক এই নিয়মটা যাবে। সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বেসিক এই নিয়মটা যাবে। কোনটা যাবে? যে আমরা লেট দিয়ে শুরু করব বাক্য। তোমাকে লিখে দিই আমি যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, আমরা বলি না ওপেন দ্য ডোর। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পেসিভে কি লিখবো? পেসিভে লিখবো দ্য ডোর। আগের মতো সাবজেক্ট অবজেক্ট প্রথমে করতে পারবা না, প্রথমে আমরা লেট দিব, লেট দিব, এরপরে অবজেক্ট নিয়ে আসবো। তাহলে লেটের পরে কি? দ্য ডোর। তো লেট দ্য ডোর। এখন বি ভার্ব ছাড়া তো তোমার কি হবে না? বি ভার্ব ছাড়া তো প্যাসিভ হবে না, এই কারণে একটা বি নিয়ে আসবো আমরা সবসময়। কি নিয়ে আসবো? একটা বি নিয়ে আসবো, বি। এরপরে ভিত্তি, ওপেনের ভিত্তি কি? ওপেন। এটা তোমাদেরকে আমি বিভিন্ন পরীক্ষার আশায় প্রশ্নগুলোর মধ্যেও শিখাইছি। দেখো দেখো, আমি যদি বলি যে ধরো আরেকটা আমি তোমাকে বললাম যে কি বলা যায়, রিড দ্য মেইন বুক। ধরো এটা তোমাকে আমি বললাম রিড দ্য মেইন বুক। তাহলে এটা তোমরা জানো যে রিড দ্বারা শুরু হয়েছে মানে এটা অ্যাক্টিভ। তাহলে প্যাসিভে কি যাবে? লেট যাবে। লেটের পরে মেইন বুক, দ্য মেইন বুক হচ্ছে তোমার সাবজেক্ট বা অবজেক্ট যাই বলো, দ্য মেইন বুক। এরপরে বি যাবে, বি রিড, রিড রেড, রেড, সো নো চেঞ্জ। তাহলে এটা গেল আমাদের প্রথম কথা যে বেসিক সাধারণত এটা হয়ে থাকে, সাধারণত এটাই হয়ে থাকে। এটা গেল আমাদের 1 নাম্বার। একটু দুটো এক্সাম্পল তুমি খাতায় লিখে ফেলো যে রিড দ্য মেইন বুক, লেট দ্য মেইন বুক বি রিড। ওকে, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড। মানে হচ্ছে লেট যাবে, অবজেক্টিভ ফর্ম যাবে, এরপরে বি প্লাস ভি3, যেটা সার্বজনীন কথা। প্যাসিভ মানে বি প্লাস ভি3, এটা তুমি জানো। এটা একটু লিখে দিবা। এটা একটু, এখন যদি লেট থাকে, এখন 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার, এখন ছিল 2 নাম্বার। এখন ধরো যে বাক্যে কি নট আছে, বাক্যে যদি নট থাকে মানে নেগেটিভ থাকে, বাক্যটা কি থাকে? যদি নেগেটিভ থাকে তাহলে তোমার এখানে কোনো কাজ নাই, জাস্ট তুমি লেটের জায়গাতে নট দিবা। তাহলে লেট নট প্লাস আগের কথা মানে বেসিক, মানে আগে যা ছিল। এবার আমরা এত কিছু লিখতে পারতেছি না, আগে যা ছিল তাই। আমি তোকে বললাম ডোন্ট, নট মানে ডোন্ট আর কি, এরকম যে ডোন্ট মেক আ নয়েজ, NOISE, ডোন্ট মেক আ নয়েজ। তাহলে ডোন্ট আছে না, তাহলে আমরা কি দিব? লেট নট, অবজেক্ট নিয়ে আসবো, আ নয়েজ বি মেড। দেখ পোলাপান, সহজ জিনিস বুঝছিস কিনা? যদি ডোন্ট থাকে তাহলে লেট নট দিব, জাস্ট আগের টাইম মতোই, কোনো পার্থক্য নাই, আগের মতো সেম, আগের মতোই।
হ্যাঁ, ওকে 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 ওকে। যদি বুঝে থাকো, যে যতটুকু আলোচনা করলাম, যে 3-4টা জিনিস আলোচনা করেছি, যদি বুঝে থাকো তাহলে একটু আলহামদুলিল্লাহ বলো, একটু আলহামদুলিল্লাহ বলো, আর বাকিরা থ্যাঙ্কস গুড বলো মন থেকে। তোমরা শুক্রিয়া আদায় করতে ভাই দ্বিধাবোধ করো না, ঠিক আছে? শুক্রিয়া আদায় করতে দ্বিধাবোধ করো না প্লিজ। এখন তোমরা আরেকটা জিনিস করবা, আরেকটা জিনিস করবা, কুলুকুলু লিখো। কুলুকুলু না, এটা ধরো নোট লিখো, নোট। কুলুকুলু পড়ে যাচ্ছি, একটু নোট লিখবা। নোট লিখে এই বাক্যটা সেন্টেন্স করবা যে কি বলতে পারি আমি, যে ডোন্ট, আচ্ছা ডু নট লিখি, সমস্যা নাই। ডু নট ডেস্ট্রয় ইট। এইটা তোমরা করতো দেখি একটু, ডু নট ডেস্ট্রয় ইট, ডু নট ডেস্ট্রয় ইট, এটা তোরা করতো দেখি একটু, কি অবস্থা? বাচ্চারা অ্যান্সার করো তো, অ্যান্সার করো। এই প্রশ্ন অনেক পরীক্ষাতে আসছে, এই প্রশ্ন বিসিএস এ আসছে, বুঝছো? এই প্রশ্ন বিসিএস এ আসছে, অনেক ভার্সিটিতে আসছে। অনেক ভার্সিটিতে আসছে, এই প্রশ্ন নোটে দিচ্ছি এই কারণেই। অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডু নট থাকলে আগের মতো যাবে নাকি? দেখ, ডু নট যদি থাকে সব সময়, এখানে একটু ভালো করে খেয়াল করা লাগবে। অ্যান্সার কর দেখি না, সবাই অ্যান্সার করো। আমি আগে তোমাদের অ্যান্সারগুলো দেখি তারপরে কথা বলবো, আমি আগে তোমাদের অ্যান্সারগুলো দেখি তারপরে কথা বলবো। দেখো, এটার অ্যান্সার তাহলে আমরা কি নিব? ডু নট থাকলে আমরা কি দিই? লেট নট, এরপর ইট বি ডেস্ট্রয়েড। আমরা যারা আল্লাহ নাম নিয়ে অ্যান্সার করছি, আমাদের জয় বাংলা। ঠিক আছে, কারণটা কি? এই কারণে এটাকে নোট দিছি, এটা খুব ভালো, অনেক জায়গায় পরীক্ষাতে আসছে। যারা আমরা এই অ্যান্সার করছি, আমাদের জয় বাংলা। কেন ভাই? এটা তুমি ভুল না, এটা সবারই ভুল হয়, এটা আমরা জানি না। এখানে একটা রেফারেন্স লিখবা, যে যদি মনে রাখবা যে নটটা বসে বসে কোথায়, তোমরা নোটে লিখবা যে নট নাউনের পূর্বে এবং প্রনাউনের পরে বসে। প্রনাউনের পরে বসে, এই জিনিসটা জাস্ট লিখে রাখো, তাইলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। নটটা আসলে আমরা কই বসাবো? নটটা আমরা বসাবো হচ্ছে নাউনের পরে, যেহেতু নয়েজ ছিল নাউনের পূর্বে, মানে নয়েজ ছিল, এখানে নয়েজের আগে বসছে। আর ইট যেহেতু তোমার কি, ইট যেহেতু প্রনাউন, সো ইটের পরে বসবে। তাহলে অ্যাকচুয়াল বাক্যটা কি হবে? লেট ইট নট বি ডেস্ট্রয়েড। তাহলে এইভাবেই লিখবা, প্রথমে যেটা লিখছো এটাই লিখবা। এটা ভুল হয়েছে কেন? কাটবা, কাইটা এই যে এটার মধ্যে একটা এভাবে ভাই যেমন লিখছি এমনি লিখে দিবা। তাহলে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পড়া। আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম, এটা বহু পরীক্ষাতে আসছে, সো এইটাই সব থেকে ভাইটাল, এটাই সব থেকে ভাইটাল। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সও শেষ। আরও অনেক আছে, ওইসব দরকার নাই, তোমার যতটুকু দরকার বাকিগুলো তুমি নিজে যখন প্র্যাকটিস করো তখন শিখে নিবা, অটোমেটিক্যালি শিখে নিবা।
আমাদের মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সও শেষ। আমরা পড়লাম হচ্ছে, আমরা পড়ছি কি নর্মাল একটা জিনিস, আমরা পড়ছি লেট নোটের জিনিস, আমরা আরেকটা এখানে কি পড়লাম, জাস্ট কুলুকুলু নোট পড়লাম একটা, তাহলে আমাদের হয়ে গেল। এরপরে আশা করি এটা বুঝাইতে পারছি। ফাইনালি আমরা 4টা কুলুকুলু পড়বো। কুলুকুলু 1 লিখো সবাই। কুলুকুলু কত রে? 1। আমরা জাস্ট 5টা কুলুকুলু লিখব। প্রথমে 1 নম্বরটা কি, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি হয় লিখবা রিফ্লেক্সিভ প্রোনাউন এর ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এটা গেল প্রথম আলাপ। কুলুকুলু 1 চলে গেছে আমাদের। রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা চিনো, রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা চিনো যে এরকম এরকম জিনিসগুলো রিফ্লেক্সিভ, মাই সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, এরা 7 জন হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমি যদি তোমাকে এক্সাম্পল দেই যে শি কিল্ড মানে সকিনা কিল্ড হার সেলফ, সকিনা নিজের জয় বাংলা করে দিছে, তাহলে সকিনা কিল্ড হার সেলফ। এই যে দেখো এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস, এই কারণে এটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ ভয়েস। যাই তুমি বলো, এই ভার্বের নাম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। সো এই যে এটাকে তোমার প্যাসিভ কেমনে করবো, তাহলে আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে আমরা বলছিলাম কি সাবজেক্ট অবজেক্টের কোনো চেঞ্জ হবে না। কি হবে না? এই অংশের কোনো চেঞ্জ হবে না, জাস্ট মাঝে কিছু বেসিক চেঞ্জ হবে, যেটা তোমরা জানো। তাহলে আমরা শিখে জায়গা মতো রাখলাম। এরপর আমরা কি বি ভার্ব লাগবে, তাহলে বি ভার্ব কি, কিল্ড আছে, কিল্ড গেলে আমাদের ওয়াজ ওয়ার চলে যাবে। শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। এই দেখো আমি বেসিক ঠিক রেখে জাস্ট আমি এইটুকু অংশ চেঞ্জ করছি, আর সবই ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ। এটাকে আমরা বলতেছি রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস, যেটাকে আমরা কুলুকুলু 1 বলতেছি। জিনিসটা দেখো বুঝাইতে পারছি কিনা। এরপরে লিখবা কুলুকুলু 2, কুলুকুলু 2 অবশ্যই নোট করবা, সবগুলা নোট করে খাতা গ্রুপে পোস্ট করবা। কুলুকুলু 2 লিখো। ডাবল অবজেক্ট যদি থাকে, ডাবল অবজেক্ট বাক্যে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। এই তো তোমরা সবাই রেসপন্স করে ফেলো ভাই, রেসপন্স করে ফেলো। আচ্ছা, এই অবজেক্ট 2 প্রকার বলছিলাম, মনে আছে? একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচকটা হচ্ছে ইনডিরেক্ট, আর ডিরেক্ট আর ব্যক্তিবাচক হচ্ছে ইনডিরেক্ট। তাহলে যদি ডাবল অবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট মানে একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে বস্তুবাচক অর্থাৎ ডিরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে আসবো, তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার কুলুকুলু। যদি 2টা অবজেক্ট থাকে, ডাবল অবজেক্ট যদি বাক্য থাকে, তাহলে আমরা বস্তুবাচক যে অবজেক্ট আছে তাকে সামনে নিয়ে আসবো। আমি যদি তোমাকে বলি যে দ্য খাও গিভস আস মিল্ক, দ্য খাও গিভস আস মিল্ক। দেখ এখানে একটা অবজেক্ট হচ্ছে আস, একটা অবজেক্ট হচ্ছে মিল্ক। এখন যেটা বস্তুবাচক ওটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাহলে আমরা ডিরেক্ট অবজেক্টকে নিয়ে আসবো। তাহলে আমরা কি বলতে পারি? প্যাসিভটা কি হইতে পারে? তাহলে আমরা মিল্ককে নিয়ে আসলাম শুরুতে, মিল্ক, এরপর গিভস আছে, তাহলে আমরা ইজ দিব, মিল্ক ইজ গিভেন বাই, কি হবে এটা দেখতো? মিল্ক ইজ গিভেন, ওকে, হ্যাঁ, ওকে, এখানে একটা ফর্মুলা আছে। গিভ ইজ গিভেন কাদেরকে দেয়? আমাদেরকে দেয়। গিভস মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য খাও। গরুর সাহায্যে আমরা দুধ পাই বা গরু আমাদেরকে দুধ দেয়। এখানে একটা বিষয় আছে, টু আস। যখন আমরা বস্তুবাচক অবজেক্ট নিয়ে আসি, এখানে তোমরা একটা নোট লিখতে পারো। টু আস কেন দিলাম? টুটা কেন? আস তো আছে, এখানে আস তো আছে, আমরা আস বসাইলাম। টুটা কেন দিলাম? এটা হচ্ছে যখন তোমরা লিখতে চাইলে লিখে নিতে পারো।
যখন আমরা দুইটা অবজেক্ট থাকবে, যখন আমরা বস্তুবাচক অবজেক্টটাকে সামনে নিয়ে আসব, তখন ব্যক্তিবাচক অবজেক্টের শুরুতে টু ফর হইতে পারে। কি হইতে পারে? টু অথবা ফর, যেটা যখন মিলবে। একটু লিখে ফেলো, আমি মুখে বলে দিচ্ছি সর্বশেষবার। এখানে এই বাক্যর সাথে একটা নোট লিখবা, এটা মার্ক করবা, করে নোট লিখবা কি, যে যখন আমরা, হুবহু বাইজেন বলতেছেন লিখবা, যখন আমরা বস্তুবাচক অবজেক্টকে সামনে নিয়ে আসি তখন, আবার বলতেছি শোনো, লিখো, যখন আমরা বস্তুবাচক অবজেক্টকে সামনে নিয়ে আসি তখন ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু অথবা ফর, যখন যেটা যাবে আর কি, টু অথবা ফর বসাতে হয়। আশা করি লিখে ফেলছো, আশা করি লিখে ফেলছো। হ্যাঁ, এভাবেই তোমরা মোটামুটি এটা করে ফেলবা। তাহলে আমাদের গেল, কেন আমরা টুটা দিলাম, কারণ আমাদেরকে দিচ্ছে তো ওই যে প্রিপোজিশন টু এর একটা ব্যবহার আছে এখানে। ওকে, সো এই দুইটা প্রিপোজিশন সাধারণত ব্যবহার হয়ে থাকে। আশা করি তোমরা নোটটাও লিখে ফেলছো। কুলুকুলু 3, ভয়েস অনেক বড় টপিক ভাই, ভয়েস অনেক বড় টপিক। ভয়েস সারা জীবন পড়ছি, পরে গুছাইতে গুছাইতে সারা জীবন চলে গেছে। ভয়েস বিশাল বড় টপিক। গিভেন আস বাই দ্য কাউ দিলে হবে না, নো নো, গিভেন আস বাই দ্য কাউ কই ছিল আমারটা, দেখি তো কি বলছো তুমি। না না, গিভেন আস দিলে হবে না, কারণ গিভেন আস মানে কি আমাদেরকে দিচ্ছে, দিচ্ছে মানে কি টু বলছিলাম, মনে আছে টু এর ব্যবহার বলছিলাম। বাংলা আলা, তুমি যে নোটটা লিখছো না, যদি তোমরা বস্তুবাচক অবজেক্ট সামনে আনো মাস্ট বি টু অথবা ফর দেওয়া লাগবে প্রিপোজিশন। এখন যখন টু অর্থে ব্যবহৃত হবে তখন টু দিবা, কারণ গরুর জিনিসটা তো আমরা নিচ্ছি, তাহলে এটা মুভিং এর একটা বিষয় আছে, মুভিং এর একটা বিষয় আছে, কোথায় যাচ্ছে, আমাদের বডিতে যাচ্ছে, সো এই কারণে টু হবে। যখন আমরা বস্তুবাচক অবজেক্ট সামনে নিয়ে আসবো তখন মাস্ট বি টু অথবা ফর লাগবে। কিছু ক্ষেত্রে টু, কিছু কিছু ফর, তুমি সেখানে বাক্য দেখলে বুঝতে পারবা। সো এখানে হবে না, নো ওয়ে, নো ওয়ে। স্পেসিফিক কথা, আমাদের কথা যদি মানে শুনতে খারাপ দেখা যায় বা বলতে খারাপ দেখা যায়, বাট এটাই গ্রামার, এখানে হবে না। বিভিন্ন জায়গাতে গ্রামারে কম্প্রোমাইজ আছে, বাট এই জায়গাতে আসলে হবে না। গ্রামারকে কি বলা হয় জানো, পরীক্ষায় আসতে পারে যে গ্রামারকে সাহিত্যের কি বলা হয়, ভাষার কি বলা হয়। গ্রামারকে বলা হয় সাহিত্যের বা ভাষার সংবিধান। ওটা আমি নতুন শিখলাম ওই দিন। গ্রামারকে ভাষার সংবিধান বলা হচ্ছে। বুঝতে পারছো সিয়াম কাজী সাহেব, বুঝতে পারছো এটা এখানে হবে না কেন? মিল্ক ইজ গিভস বাই দ্য গরু, ইয়েস। এই তো সুন্দর, তুমি তো ভালোই আমার মতো দেখা। আচ্ছা চলো আমরা গ্রুপ ভার্ব নিয়ে কথা বলি। কুলুকুলু 3, গ্রুপ ভার্ব। যদি গ্রুপ ভার্ব থাকে তাহলে কি হবে? গ্রুপ ভার্ব থাকলে চেঞ্জ হবে না, নো চেঞ্জ। মানে গ্রুপ ভার্ব বাক্যে সরাসরি বৈশা যাবে। গ্রুপ ভার্ব বাক্যে কি হবে রে? সরাসরি বৈশা যাবে। এরপরে অবজেক্ট দিব আমরা। আচ্ছা আমরা কিভাবে লিখবো? গ্রুপ ভার্ব নো চেঞ্জ। আচ্ছা এটা লিখলে হবে, গ্রুপ ভার্বটা চেঞ্জ করবো না, বাট অন্য জিনিসগুলো চেঞ্জ করব। অন্য জিনিসগুলো ঠিকই চেঞ্জ করব, গ্রুপ ভার্বটা চেঞ্জ করব না, অন্য জিনিসগুলো চেঞ্জ ঠিকই আমরা করে থাকব। তাহলে আমরা যদি বলি ধরো আখি না পৈমনি লুকড আফটার হার হাজব্যান্ড। এই দেখো, আখি লুকড আফটার হার হাজব্যান্ড, যেহেতু এই বাক্যটা তোমাকে বলছে, সো তোমরা এটাকে কেমনে করবা দেখো তো, প্যাসিভ করার ক্ষেত্রে কেমনে করবা? গ্রুপ ভার্ব আছে, লুকড আফটার, গ্রুপ ভার্ব আছে, সো গ্রুপ ভার্ব আমি লিখে দিব। তাহলে আমরা কি দিব রে? হার হাজব্যান্ড, হার হাজব্যান্ড, যেহেতু ভি2 আছে তার মানে ওয়াজ অথবা ওয়ার, তাহলে হাজব্যান্ড ওয়াজ হবে, হার হাজব্যান্ড ওয়াজ লুকড আফটার বাই আখি। আখি মানে হার, এই যে দেখো, হার হাজব্যান্ড ওয়াজ লুকড আফটার বাই। এখন চেঞ্জ হবে না বলতে যে বিষয়টা চেঞ্জ হবে না এরকম না। এখন এখানে যদি তোমার লুকস থাকতো, লুকস, তাহলে কি তুমি এখানে লুকস দিতা? না, তুমি এখানে লুকসেই দিতে, লুকডে দিতে। কারণটা কি? বি এর পরে ভিত্রি, এখানে চেঞ্জ হবে না বলতে গ্রুপ ভার্বটা চেঞ্জ হবে না, বাট সে অক্সিলিয়ারি অনুযায়ী তো ভিত্রি হইতে পারে, অন্যান্যগুলো হইতেই পারে। ঠিক আছে, যদি গ্রুপ ভার্ব থাকে তাহলে সে বসে যাবে, কিন্তু এখানে যদি লুকস থাকে যে লুকস বসে যাবে, জিনিসটা এরকম না, কারণ বি ভার্বের পরে ভিত্রি, এটা তোমার স্ট্রাকচার। সো ফর্মুলা তুমি চেঞ্জ করতে পারবে না, ফর্মুলা তুমি চেঞ্জ করতে পারবে না। এরপরে কুলুকুলু 4, কুলুকুলু 4 লিখো।
এটা খুব গুরুত্বপূর্ণ। মোডাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি নো চেঞ্জ। একটা সুন্দর এক্সাম্পল তোমাকে শেখাবো আমি। মোডাল অক্সিলিয়ারি নো চেঞ্জ, কোনো বাক্যে যদি মোডাল অক্সিলিয়ারি থাকে তাহলে সেটাও চেঞ্জ হবে না। এক্সিলেন্ট একটা এক্সাম্পল তোমাকে আমি দিই। যেমন আমি যদি বলি হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু সেট আপ আ হসপিটাল। দেখো, সে একটা হসপিটাল প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তোমরা যদি কেউ মনে করো যে এটাকে তুমি অন্য টেন্স অনুযায়ী করবা, এখানে আমি যদি বলি যেটা তোমরা করো, আমাদের খুব একটা টাইম নাই, এই কারণে আমরা আসলে এটা তোমাদেরকে করতে দিচ্ছি না। তোমরা, আমি 100% শিওর দিয়ে বলি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যারা প্রেজেন্ট আছো না সবাই জয় বাংলা হবা, মানে সবাই ভুল করবো আর কি। সো এটা বিষয় না, এখানে বিষয় হচ্ছে ইজ গোয়িং টু। এটাকে আমরা বলি বি গোয়িং টু। তোমরা এটাকে টেন্স ধরলে হবে না, টেন্স হচ্ছে এইটা মূলত। বি গোয়িং টু হচ্ছে একটা কি অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি। বি গোয়িং নাম কি, বি গোয়িং টু হচ্ছে মডাল অক্সিলিয়ারি। তাহলে আমরা এটা কি করতে পারি, আ হসপিটাল, তাহলে মডাল অক্সিলিয়ারি তো চেঞ্জ হবে না। আ হসপিটাল ইজ গোয়িং টু সেট আপ বাই হি, মানে হিম। দেখো এই জিনিসটা দেখো, হার হাজব্যান্ড ওয়াজ লুকড আফটার বাই আখি। আখিকে না আনলে কি প্রবলেম হবে না? না, এখানে হার দেওয়াটা বেস্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা তো অবজেক্টিভ প্রনাউন ইউজ করি হার। আপনি যদি মন চায় আঁকি দিতে পারবেন দেন, কিন্তু বেস্ট অ্যান্সার হচ্ছে হার। বেস্ট অ্যান্সার হচ্ছে হার, কারণ আমরা জানি অবজেক্টিভ ফর্মগুলো যাবে, আঁকি তো আর যাবে না, অবজেক্টিভ ফর্মগুলো যাবে ওইদিকে। ওকে, এই দেখো গোয়িং টু, এই এটা কি হয়েছে রে বলা পান? গোয়িং টু বি ভার্ব কই? এই গোয়িং টু তো আমি হুবহু বসাই দিছি, কারণ এটা হলো মডেল অক্সিলিয়ারি, একটা বি হবে। হ্যাঁ, গোয়িং টু বি সেট আপ, গোয়িং টু বি সেট আপ, গোয়িং টু বি সেট আপ। তার মানে মডেল অক্সিলিয়ারি থাকলে তুমি চেঞ্জ করতে পারবা না, কারণ বি গোয়িং টি, বি গোয়িং টু হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি, বি গোয়িং টু হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি। তাহলে বাক্যটা কি, হি ইজ গোয়িং টু সেট আপ আ হসপিটাল, আ হসপিটাল ইজ গোয়িং টু বি সেট আপ আ হসপিটাল। এখানে সেট আপ কিন্তু ভি টু, ভি3 সেম জিনিসই, সেট 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 সেট, সো সেট আপ এটা ভি3, এটা বি আর এটা হচ্ছে ভি3। তাহলে এই জিনিসটা, এটা একটু হসপিটাল ইজ গোয়িং টু বি সেট আপ বাই হিম। ইয়েস, এই প্রশ্ন আসছে বিভিন্ন জায়গাতে, এই প্রশ্ন মার্ক করে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 40,000 টাকা দামের প্রশ্ন, 40,000 টাকা দামের প্রশ্ন শিখাই দিলাম। এই টাকাটা আমাকে সেন্ড করে দাও, এই টাকাটা আমাকে সেন্ড করে দাও, বুঝছো? 40,000 টাকা দামের প্রশ্ন আমি তোমাকে শিখাইয়া দিলাম। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আরও অনেক আলোচনা আছে, আরও অনেক আলোচনা আছে, ওইসব আলোচনা আমাদের দরকার নাই। যতটুকু তোমাদের দরকার আজকের ক্লাস থেকে, তোমরা যারা মেরিনের শিক্ষার্থী আছো, তোমরা ইনশাল্লাহ 4টা প্রশ্ন পাবা, 3টা থেকে 4টা প্রশ্ন পাবা। আর যারা সকল ভার্সিটির জন্য আছো, তোমরা তো ভয়েস থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা, আর সাবজাংটিভ থেকে একটা প্রশ্ন পাবা, অ্যাটলিস্ট তোমরা 2টা প্রশ্ন পাবা। কনজাংশন ভেরি ইম্পর্টেন্ট। সো সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসটা ছিল। তাহলে আমি যদি প্রথম থেকে একটু বলি, আমরা প্রথমে কনজাংশন নিয়ে কথা বলছি। আমরা রূপা ইজ মডার্ন, রূপক ইজ মডার্ন, অর্থাৎ সাবজাংটিভ ভার্বগুলো নিয়ে কথা বলেছি। এরপরে আমরা বলেছি ভয়েস নিয়ে কথা। আমরা বলছিলাম ভয়েসকে আমরা 4টা ক্যাটাগরিতে পড়বো। একটা হচ্ছে আমরা টেন্সের ভয়েসগুলো পড়বো, পড়ে ফেলছি, তোমাদেরকে আমি গ্রুপে নোটও দিয়ে দিছি একটা। এরপর আমরা হচ্ছে বিভিন্ন সেন্টেন্সের ভয়েস পড়বো। এর মধ্যে ভাইটাল 3টা হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই 2টা সেন্টেন্স তুমি পড়ে যাও, ভালো করে 2টা পড়ে পরীক্ষার হলে যাইতে হবে, মাস্ট। এই 2টা না পড়ে তুমি পরীক্ষার হলে যাইতে পারবা না। একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পড়লাম কি, একটা হচ্ছে বেসিক, আমরা অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবো, শেষে কোয়েশ্চেন মার্ক দিব। আরেকটা আমরা পড়ছি হচ্ছে হু থাকলে বাই হুম হবে, হুম থাকলে হু হবে, আর অন্য সকল কিছু থাকলেই, অর্থাৎ হোয়াট, উইচ, হাউ, ওয়্যার, ওয়েন এরা থাকলে জায়গা মতো যেমন আসেন বসে যাবে, নো চেঞ্জ। এটা গেল আমাদের ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলছিলাম নর্মাল বাক্য হলে লেট দ্বারা শুরু হবে, ডোন্ট থাকলে লেট নট থাকবে। আর এখানে একটা নোট শিখছিলাম যে নটটা প্রোনাউনের পরে কিন্তু নাউনের পূর্বে বসে, যেটা তোমাদেরকে আমি নোট লিখে দিছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড ফাইনালি আমরা পড়ছি হচ্ছে তোমার 4টা কুলু কুলু।
এই চারটা গুলো কি, প্রথমটা হচ্ছে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে কি হবে, 2 নম্বরটা আমাদের ছিল যে ডাবল অবজেক্ট থাকলে কি হবে, 3 নম্বরটা ছিল গ্রুপ ভার্ব থাকলে কি হবে, 4 নম্বরটা ছিল মোডাল অক্সিলারি থাকলে কি হবে। এছাড়াও ভয়েসের বিশাল পার্ট আছে, তোমাদের খুব একটা লাগবে না, তবে তুমি যখন বাসায় বসে প্র্যাকটিস করবা তখন তুমি কিন্তু পাওয়া যাবে। দেখো আমাদের এখানে তোমাদের জন্য বেশ কয়েকটা প্র্যাকটিস রাখছিলাম, আমরা একটু দেখি, 1-2টা প্রশ্ন দেখি। হ্যাঁ, আমাদের আলোচনা অফিসিয়ালি শেষ, আশা করি তোমাদেরকে শিখাইতে পারছি। ওকে, আশা করি শিখাইতে পারছি। একটু আলহামদুলিল্লাহ তোমরা বলবা, সবাই একটু আলহামদুলিল্লাহ বলবা, অন্য ধর্মেরা একটু থ্যাঙ্কস গড বলে দেবে, কারণ তোমাদেরকে সুন্দর একটা ক্লাস নিতে পারছি। আলহামদুলিল্লাহ, আমিও শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তার প্রতি, আলহামদুলিল্লাহ। এই দেখো, হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে হুম থাকলে আমাদের কি হয়, হু হয়, তাহলে বাই হুম আগেই বাদ, এটাও বাদ, এটাও বাদ। দেখো আমরা দেখো কোনো কিছু না দেখি অ্যান্সার করে ফেলছি, কিচ্ছু দেখা দরকার নাই, আমি বাই তিনটাতেই হুম দেখছি, তার মানে হুমের তো সুযোগ নাই, তাহলে অ্যান্সার ডি। দেখছো কত ইজি। এরপর এখানে কি আছে, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ থাকলে যেহেতু অক্সিলারি আছে, তাহলে ইংলিশ, স্পিক ইংলিশ, তাহলে ইংলিশকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে ইংলিশের সাথে ইজ হয়, তাহলে ইংলিশ ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল টু হিম, স্পোকেন ইংলিশ, তারপর কি হবে, ইজ ইংলিশ স্পোক ওয়েল, এটা হবেই না, স্পোকেন ওয়েল ওয়াজ ইংলিশ হবে না, কারণ এখানে ডাজ আছে। এখন তোমরা একটু বলো, ওয়েল বাই হিম নাকি টু হিম, ইজ ইংলিশ স্পোকেন বাই হিম নাকি টু হিম, বলতো দেখি অ্যান্সার কি হবে। বাচ্চার অ্যান্সার কি রে? হ্যাঁ সি, এই তো সাবাস, তার মাধ্যমে আমরা ইংলিশটা বলি, তার অ্যান্সার হচ্ছে সি। তোমরা সকলেই জানো এগুলো, এখানে আবার টু হওয়ার সুযোগ নেই, কারণ টু স্পেসিফিক। টু কার সাথে হয়, একটা হচ্ছে ফ্যামিলিয়ার আর একটা হচ্ছে নো, এদের পরে টু হয়, আর বাকি সব কাছে টু কি হবে, সি হবে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কোনো কনফিউশন নাই, জাস্ট আমি তোমাদেরকে দেখাইলাম, তোমরা পারতেছো কিনা। দেখো, হু থট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শেখায়, তাহলে হু থাকলে আমরা বাই হুম যাবে, বাই হুমের পরে অক্সিলারি যাবে, এখানে বাই হুমের পরে ইউ দিতে হবে না, বাই হুমের পরে ওয়াজ আছে, এটা হইতে পারে ওয়াজ টু টাউট, এটা কিছু হলো না, ওয়াজ টু এগুলো হবে না, বাই হুমের ওয়াজ টাফ টু ইউ বাই হুম, ইংলিশ এটা হবে না, বাই হুম ওয়ার ইউ, ইউ এর সাথে ওয়ার হবে, ইউ আর থট ইংলিশ, ইউ আর থট ইংলিশ, অ্যান্সার হচ্ছে ডি, ইউ আর থট ইংলিশ। এরপরে দেখো কি আছে, দে আর অর্গানাইজিং আ সার্চ পার্টি। ওকে, সার্চ পার্টি খুব সুন্দর জিনিস সেইটা, তাইলে এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাইলে আমরা লিখতে পারি, এবং কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স, তাহলে আ সার্চ পার্টি আগে যাবে, আ সার্চ পার্টি ইজ হবে, ইজ আছে এখানে কোথাও, সার্চ পার্টি ইজ, এরপরে আইএনজি হচ্ছে বিং, বিং, সার্চ পার্টি ইজ বিং অর্গানাইজড বাই দে, দে থাকলে দে যাবে, দে থাকলে দে যাবে না, দেম যাবে, দে থাকলে দেম যাবে, আর সার্চ পার্টি ইজ বিং অর্গানাইজড বাই দেম। ওকে, তাহলে আমরা এটাও মোটামুটি পারছি। সহজ জিনিসে আর একটা তোমাদেরকে দেই, এই দেখো এখন আসছে এতক্ষণের উল্টা, আগে ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখন হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। কেমনে বুঝছো প্যাসিভ? এটা এই যে দেখো ভাই, বি আছে আর ভিত্রি আছে, তার মানে এটা প্যাসিভ। তাহলে এখন তোমার বলছে অ্যাক্টিভ করার জন্য, তাহলে এটাকে একটু অ্যাক্টিভ করতে দেখি বলাবান। লাস্ট কোয়েশ্চেন, এটাকে একটু অ্যাক্টিভ কর, এটাকে জাস্ট একটু অ্যাক্টিভ কর, তাহলে তোদের ছুটি যা।
সহজ না বাচ্চারা? খুবই সহজ জিনিস। সো আমি তোমাকে বুঝাইতে পারলাম। আর এটা কি মাত্র আমরা করছি, ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এরপর আমাদের কি আছে দেখি আমরা, লেট দ্য ওয়ার্ক বি ডান। আমাদের আছে হচ্ছে হুম ডাজ হি লাভ। হুম থাকলে আমাদের হু হয়, হুম থাকলে আমাদের হু হয়, এরপরে অক্সিলিয়ারি যাবে, তাহলে হি এর সাথে ওয়াজ যাবে না ইজ যাবে, তাহলে হু ইজ লাভড বাই হিম, হু ওয়াজ, হু হ্যাড, হু লাভস হবে না, তাহলে অ্যান্সার কি এ। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। তাইলে আমরা সবাই একটু আলহামদুলিল্লাহ বলবো মন থেকে। নোটটা করে আমি যা পড়াইছি তা পড়ো, ইনশাল্লাহ তোমাদের আশা করি সুন্দর ভাইটাল কিছু জিনিস শেখাইতে পারছি। হ্যাঁ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যার যত প্রশ্ন আছে প্রশ্ন রাখবা, অবশ্যই সলভ ক্লাস আসবে। ওকে, তখন রায়হান ভাইকে পাবা অ্যাভেলেবল। আর তোমার যে কোনো প্রশ্নের যে কোনো প্রয়োজনের জন্য তুমি আমাকে ইনবক্সে করতে পারো, ঠিক আছে? আমরা সকলেই জানো, সো এটাও কোনো সমস্যা নাই। সো এখানে আমাকে তুমি সবসময় পাওয়া যাবে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য শুভকামনা রইলো। নোট খাতা পড়ো, হ্যাঁ, আর নোট করে অবশ্যই গ্রুপে পোস্ট করবা। সকলে ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।